দেখো আমি কি লিখছি, এটা নন কার্ডিয়াক চেস্ট পেইন। হ্যাঁ, তো চেস্ট পেইন মানে হলো বুকে ব্যথা। এখন এই বুকে ব্যথার অনেক কারণ থাকতে পারে, সবচেয়ে কমন কারণ হইল হৃৎপিণ্ডের সমস্যা। এটাই হইল বুকে ব্যথার সবচেয়ে কমন কারণ। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ, তো বুকে ব্যথার সবচেয়ে কমন কারণ হলো হৃৎপিণ্ডের সমস্যা। কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা ছাড়াও অন্যান্য অনেক সমস্যার কারণে বুকে ব্যথা হইতে পারে। যদি হৃৎপিণ্ডের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে বুকে ব্যথা হয় তাহলে ওটা বলে নন কার্ডিয়াক চেস্ট পেইন। আর যদি হৃৎপিণ্ডের সমস্যার কারণে বুকে ব্যথা হয় তখন ওটারে বলে কি জানো? কার্ডিয়াক চেস্ট পেইন। ঠিক আছে, কার্ডিয়াক চেস্ট পেইন। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটা হলো নন কার্ডিয়াক চেস্ট পেইনের কারণ কি কি হইতে পারে, মানে বুকে ব্যথার কারণ যেটা নাকি হৃৎপিণ্ডের সাথে রিলেটেড না। তোমরা একটু বলো তো বুকে ব্যথার কারণ কি হইতে পারে? সাদ বলো তো। হৃৎপিণ্ডের সাথে সমস্যা না? তোমার তো অনেক এক্সপিরিয়েন্স থাকার কথা সাদ। বুকে ব্যথা কখন হয় বলো তো? ছ্যাঁকা খাইলে হয় না? এটা তো নন কার্ডিয়াক চেস্ট পেইন। ছ্যাঁকা খাইলে, হ্যাঁ, ছ্যাঁকা খাইলে যে নন কার্ডিয়াক, ছ্যাঁকা খাইলে যে চেস্ট পেইনটা হয় এটা তো নন কার্ডিয়াক চেস্ট পেইন। হ্যাঁ, যাই হোক, ছ্যাঁকা খাইলে যেই চেস্ট পেইনটা হয় ওটা কিসের কারণে হয় আমার কেউ বলতে পারবা? আবরার বলতে পারবা? খাইছো কখনো ছ্যাঁকা? তাহলে ছ্যাঁকা খাইলে যে চেস্ট পেইনটা হয় ওটার কারণ কি জানো? বলো তো এটার কারণ কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটার কারণ হলো অ্যাংজাইটি আর হইলো প্যানিক অ্যাটাক। এগুলো হইলো, তাহলে অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক এটা কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেইনের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা আর কি কি নন কার্ডিয়াক চেস্ট পেইন আছে দেখো। প্রথমে হলো প্লিউরিসি। প্লিউরিসি মানে ভাই প্লিউরার ফুসফুসের সাইডে দুটো মেমব্রেন আছে, এটা তো জানো নাকি? আমাদের এটা ধরো, এটা হলো ট্রাকিয়ার ব্রঙ্কাসের পর এই ব্রঙ্কাস ঢুকছে কই? ফুসফুসে, তাই না? ফুসফুসে কাভার করে রাখে কিছু মেমব্রেন আছে না বলো তো? একটা পর্দা আছে না, যেই পর্দা ফুসফুসে কাভার করে রাখে? এই পর্দাটার নাম কি? প্লিউরাল মেমব্রেন, প্লিউরাল স্যাক বলে এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা কিন্তু এই যে থলির মতো কাভার করে রাখে, দেখছো? এটা একটা থলি। এই থলির দুই লেয়ারের মাঝখানে এখানে থাকে প্লিউরাল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড কি এক ধরনের সেরাস ফ্লুইড না? এই প্লিউরাল ফ্লুইডও এক ধরনের সেরাস ফ্লুইড। কথা বুঝতে পারছো? এখানেও প্লিউরাল ফ্লুইড থাকে। ঠিক আছে, তো এইটার মধ্যেও হইলো প্লিউরাল মেমব্রেন থাকে। এই যে ভিসেরাল লেয়ার আমি আঁকলাম, আর বাইরে থাকে এই যে প্যারাইটাল লেয়ার। ঠিক আছে, সো এর মাঝখানে হলো এটা থাকে। তো প্লিউরাল মেমব্রেন কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? এটা হইলো এক লেয়ারের কোষ দিয়ে তৈরি, এক লেয়ারের এপিথেলিয়াম কোষ দিয়ে তৈরি। এবং এটা এই এপিথেলিয়াম কোষগুলো মেজোডার্ম থেকে আসে, তাই এটা বলে কি জানো? মেজোথেলিয়াম কোষ। এই এপিথেলিয়াল কোষগুলো কই থেকে আসছে ভাইয়া? মেজোডার্ম থেকে আসে, তাই এদেরকে বলা কি? শ্বসনতন্ত্র আসে এন্ডোডার্ম থেকে, শ্বসনতন্ত্র আসে এন্ডোডার্ম থেকে। হ্যাঁ, ফুসফুস আসে এন্ডোডার্ম থেকে ভাইয়া, কিন্তু ফুসফুসের বাইরের যে পর্দা, এই পর্দাটা কই থেকে আসে? মেসোডার্ম থেকে আসে। এই যে এই যে তোমার এই যে প্লিউরা, এই প্লিউরা কি ভাইয়া একটা পেরিটোনিয়াম না? আমি বলছিলাম না প্লিউরা পেরিকার্ডিয়াম এক ধরনের কি? পেরিটোনিয়াম পর্দা। মনে আছে আমরা অধ্যায় 1-এ পড়ছিলাম যে ট্রু সিলোম বা প্রকৃত সিলোম পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। আর পেরিটোনিয়াম পর্দা কই থেকে আসে? মেসোডার্ম থেকে আসে না? বলছিলাম মেসোডার্মাল কোষ দিয়ে গঠিত পেরিটোনিয়ামের পর্দা, পড়ছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হলো মেসোডার্ম থেকে, এই পর্দাটা মেসোডার্ম থেকে আসে, বাট ফুসফুসটা এন্ডোডার্ম থেকে আসে। এইগুলা ভাইয়া ডেভেলপমেন্ট আমরা ওই ধারাবাহিকতা চ্যাপ্টার আরও পড়বো। হ্যাঁ, হাওয়েভার তো বিষয়টা হলো ভাইয়া এই যে লেয়ারটা, এই যে পর্দাটা, এই পর্দাটা কি দিয়ে তৈরি? এই পর্দাটা হলো কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, কোষ দিয়ে, মেইন কথা কোষ দিয়ে তৈরি ভাইয়া। যেহেতু কোষ দিয়ে তৈরি, এই কোষগুলা ড্যামেজ হইতে পারে না? এই কোষগুলো ধরো কোনো অর্গানিজমের অ্যাটাকে ড্যামেজ হয়ে গেল, ড্যামেজ হইতে পারে। ড্যামেজ হইলে ভাইয়া কি হবে? সাইটোকাইনস রিলিজ হবে না? সাইটোকাইনস রিলিজ হওয়ার পরে কি যেন হয়? ইনফ্লামেশন হয় না? ইনফ্লামেশন মনে আছে? হ্যাঁ, এই যে ভাইয়া ম্যাক্রোফেজ, আমি বলি ইনফ্লামেশন কাকে বলে জানো বলো তো? ইনফ্লামেশনের চারটা হলমার্ক আছে, চারটা সাইন আছে। একটা হইলো যেই জায়গায় ইনফ্লামেশন হয় ওই জায়গায় রেডনেস হয়। রেডনেস কেন হয় ভাই বলো তো? এই সাইটোকাইনগুলা ব্লাড ভেসেলরে ডায়ালেট করে দেয় আর এন্ডোথেলিয়ালের মাঝখানে গ্যাপ বাড়ায় দেয়, তখন কি আরবিসিগুলা
এন্ডোথেলিয়াম দিয়ে বের হয়ে যায়, তারপরে ম্যাক্রোফেজও বের হয়ে যায়। আচ্ছা, তারপরে হইলো রেডনেস মানে লাল হওয়া, তারপরে ক্ষতস্থানটি ফুলে যায়, সোয়েলিং। সোয়েলিং মানে ফুলে যায়। সোয়েলিং কেন হয় বলো? সাদ যে বলতেছিল ম্যাক্রোফেজ আসবে। ভাইয়া ম্যাক্রোফেজ যে আসবে, এই যে তুমি ব্লাড ভেসেলটা লিক করলা, মানে এই যে তোমার এন্ডোথেলিয়াল সেলটা যে এরকম হয়ে যায়, মেইনলি ধরো নর্মালি এন্ডোথেলিয়াল সেল হইলো ধরো এরকম থাকে যে একটার সাথে আরেকটা একদম কানেক্টেড থাকে। যখন ইনফ্লামেটরি মেডিয়েটর আইসা যুক্ত হয়, মানে হইলো সাইটোকাইনগুলো আইসা এন্ডোথেলিয়াল সেলের সাথে যুক্ত হয়, যেমন হিস্টামিন আইসা যখন এটার সাথে যুক্ত হয়, তখন এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে এরকম গ্যাপ বাইরা যায়। হ্যাঁ, এরকম ভেসোডাইলেশন হয় আর এরকম একটু গ্যাপ বাইরা যায় এন্ডোথেলিয়াল সেল। তাহলে এন্ডোথেলিয়াল সেলগুলোর মাঝখানে গ্যাপ বাইরে গেলে ভাইয়া এই গ্যাপ দিয়ে কি ফ্লুইড লিকেজ হবে না? ম্যাক্রোফেজ বের হয়ে যাবে না? হ্যাঁ, তো ইনফ্লামেশনে অ্যাকচুয়ালি এইগুলা হয়। হ্যাঁ, ম্যাক্রো ফ্লুইড লিকেজ হইলে কি হবে? সোয়েলিং হবে, রাইট? আরবিসি বের হয়ে গেলে কি হইব? লাল হয়ে যাইব, রাইট? আচ্ছা, আরও দুইটা আছে, পেইন হবে, পেইন। ঠিক আছে, পেইন হবে। হ্যাঁ, আরেকটা কি আছে, ফুইলা যাবে, এই ক্ষতস্থানটি লাল হয়, ক্ষতস্থানটি ফুলে যায়, ক্ষতস্থানটি ব্যথা হয়, আর কি ক্ষতস্থানটি গরম হয়, গরম হয়ে যায়। ঠিক আছে, গরম হয়। ঠিক আছে, আচ্ছা, তো পেইন কেন হবে বলো তো ভাই? পেইন কেন হবে? সাইটোকাইনের মধ্যে একটা আছে না প্রোস্টাগ্ল্যান্ডিন, আমি বলছিলাম না প্রোস্টাগ্ল্যান্ডিন পেইন করে, পি ফর প্রোস্টাগ্ল্যান্ডিন, পি ফর পেইন। প্রোস্টাগ্ল্যান্ডিন নিউরনের সাথে বাইন্ড করে কি করে? পেইন করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয় হইলো ভাই, এই যে ফ্লুইডগুলো লিকেজ হইতেছে, ফ্লুইডগুলোও কি নিউরনের উপরে চাপ দিতে পারে না? এই ফ্লুইডগুলো ধরো ওর প্রত্যেকটা জায়গায় তো নিউরন আছে, ধরো এখানে একটা নিউরন, এটা হলো একজন নিউরনের, এটা হলো ডেনড্রাইট। তো ফ্লুইডগুলো যখন লিকেজ হইব তখন নিউরনের উপর চাপ দিব, এর কারণেও পেইন হইতে পারে। আর ক্ষতস্থানটি গরম কেন হয় বলো তো ভাইয়া? ব্লাডের কি টেম্পারেচার বেশি না ভাইয়া? হ্যাঁ, তো ব্লাডগুলা বাইরে যাইতেছে, ব্লাডগুলা বাইরে তোমার স্কিনের নিচে জমা হইতেছে বা এই সব এরিয়াতে জমা হইতেছে। তাই যেই এরিয়াতে জমা হইতেছে তে ব্লাডের টেম্পারেচারটা ওই জায়গায় ট্রান্সমিট হয়, যেহেতু অনেক অনেক গরম, এই যে ফ্লুইড যাইতেছে, ফ্লুইডের কারণেই তো সোয়েলিং হইতেছে। অ্যান্ড ফ্লুইড তো গরম ফ্লুইড, তো গরম ফ্লুইড গেলে ক্ষতস্থানটা গরম হয়। তো এইগুলো চারটা থাকলে এটার ইনফ্লামেশন বলে। কথা বুঝতে পারছো? আর কোনো কিছুর ইনফ্লামেশনের শেষে আইটিস যুক্ত করা হয়, ঠিক আছে? বাট এটারে প্লুরাইটিসও বলে ভাইয়া, এটারে প্লিউরাইটিসও বলে। ঠিক আছে, প্লিউরিসির আরেকটা নাম হলো প্লিউরাইটিস। আমার কথা বুঝতে পারছো? তো বিষয়টা হলো, এখন প্লিউরিসি মানেটা কি তাহলে বলো তো? প্লিউরিসি মানে হলো এই প্লিউরার যে মেমব্রেন আছে, এই প্লিউরার মেমব্রেনে কি হওয়া? ড্যামেজ হওয়া, তাই না ভাইয়া? বলো তো, প্লিউরার মেমব্রেনের ইনফ্লামেশন রে বলে প্লিউরিসি। প্লিউরিসিরে কি বলে? প্লিউরাইটিসও বলে। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি ক্লিয়ার ভাইয়া? প্লিউরিসি। আচ্ছা, প্লিউরার মেমব্রেন যদি নষ্ট হয়, প্লিউরার মেমব্রেন কই থাকে বলো তো? এই যে এই বুকের মধ্যে থাকে না? হ্যাঁ, লাংসের এই যে এই জায়গায় থাকে প্লিউরার মেমব্রেন। তাহলে লাংসের এইখানে যদি থাকে, তাহলে এখানে যদি ব্যথা মানে এইখানে যদি ড্যামেজ হয়, এখানে যদি ঘটনা হয়, এখানে যদি ঘটনা হয়, এখানে যদি ড্যামেজ হয়, তাহলে তোমার কই ব্যথা করবো? বুকে না পাছায় বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার 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 এটা হলো নন কার্ডিয়াক। প্লিউরা তো আসলে কার্ডিয়াকের সাথে মানে হৃৎপিণ্ডের সাথে রিলেটেড না, এটা ফুসফুসের সাথে রিলেটেড। তাই প্লিউরিসি হলো একটা নন কার্ডিয়াক চেস্ট পেইনের কজ। দেখো, প্লিউরার এর ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন দুইটাই। ইনফেকশন আর ইনফ্লামেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানো? ইনফ্লামেশন মানে আমি কিন্তু তোমাদের বলছি, আর ইনফেকশন মানে কি জানো? কোনো অর্গানিজম অ্যাটাক করা, এটারই ইনফেকশন বলে। কোনো অর্গানিজম বডির ভিতরে অ্যাটাক করা, এটারই বলে ইনফেকশন, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, এখন আসো তোমার নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়া কি ভাইয়া? নিউমোনিয়া কার রোগ? ডিপ্লোকক্কাস নিউমোনি তো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অথবা ডিপ্টোকক্কাস। বাই দ্য ওয়ে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হইল কি এই তোমার এভাবে আকারে থাকে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আর ডিপ্লোকক্কাস হলো দুইটা থাকে। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, তো বিষয়টা হইলো দুইটাই নিউমোনি, দুইটার মধ্যেই নিউমোনি আছে, দুইটাই নিউমোনিয়া কজ করতে পারে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি দুইটাই নিউমোনিয়া কজ করতে পারে। বাট নিউমোনিয়া মালটা কি ভাই বলো তো? নিউমোনিয়া মালটা কি? নিউমোনিয়া কোন 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 কিসের রোগ আমারে বলো তো? কিসের রোগ? এই ইনফেকশনটা যদি ফুসফুসের অ্যালভিওলাসে হয়। আমার কথা বুঝতে পারছো? ফুসফুসের অ্যালভিওলাস চিনো তো নাকি? শর্ট সিলেবাসে ছিল না 9-10-এ?
না ভাই ছিল না। আচ্ছা, ওই যে ফুসফুসের অ্যালভিওলাস মানে কিছুই না ভাই, আমি একটু দেখাই দিই। যারা হইলো এই যে ব্রঙ্কাস ঢুকছে না, দেখাইছিলেন হ্যাঁ করোনা পড়ানোর সময়। হ্যাঁ, এই যে এখানে তোমার অ্যালভিওলাস থাকে, মানে ধরো এয়ারওয়ে যেদিক দিয়ে বাতাস টাতাস যায়, এনে বেলুনের মতো কিছু থাকে না, ফুইলা ফুইলা যায় লাংসের মধ্যে, হ্যাঁ ওই বেলুনের ওই স্যাকগুলারই অ্যালভিওলাস বলে। কথা বুঝতে পারছো? ধরো এটা ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস দিয়ে বাতাস আসতেছে, আর এই যে বেলুনের স্যাকগুলা এভাবে ফুইলা যায়, তখন এটারে অ্যালভিওলাস বলে। তো এই অ্যালভিওলাসের কোষগুলোও কিন্তু ভাইয়া, মানে অ্যালভিওলাস যে থলিটা আছে এটার লাইনিংয়েও কিন্তু কোষ দিয়ে তৈরি, এটার লাইনিংও কোষ দিয়ে তৈরি, এরকম সেল দিয়ে তৈরি, সেল। তো এই সেলগুলো যদি ড্যামেজ হয় ডিপ্লোকক্কাস নিউমোনির আক্রমণে, তখন তোমার কি হবে? নিউমোনিয়া হবে। কথা বুঝতে পারছো? নিউমো শব্দের অর্থ কি বলো তো? বাতাস। তাহলে এটা বাতাসের সাথে রিলেটেড। এই যে অ্যালভিওলাসে কি যায় ভাইয়া বলো তো? ফুসফুসের ভিতরে কি যায়? আমরা ইনহেল করলে বাতাস যায়, ঠিক আছে? তো বাতাসের সাথে, হ্যাঁ, সো বাতাসের সাথে যেহেতু রিলেটেড, তাই এটারে নিউমোনিয়া বলছে। তাহলে নিউমোনিয়া হইলেও চেস্ট পেইন হয়, কিন্তু এই যে নিউমোনিয়ার চেস্ট পেইন, এটা কি কার্ডিয়াক চেস্ট পেইন না নন কার্ডিয়াক? এটা কোথার সমস্যা? এটা ফুসফুসের সমস্যা। হ্যাঁ, এটা ফুসফুসের সমস্যা। ইয়েস, এটা ফুসফুসের অ্যালভিওলাসের সমস্যা। এবার আসো কোস্টোকন্ড্রাইটিস, এটার মানে কি ভাইয়া? একটু দেখো। হ্যাঁ, অবশ্যই আইটিস আছে, তাই এক ধরনের ইনফ্লামেশন, এটা আমরা ডিটেক্ট করে ফেললাম। এখন আসো আমরা ভাঙ্গি। হ্যাঁ, কোষ্ঠ মানে কি এটা তোমাদের জানার কথা না, কন্ড্রো মানে কি এটা হয়তো বা জানবা। কন্ড্রো মানে কি বলো? আরে না, কন্ড্রিন কই থাকে? কন্ড্রিন কই থাকে বলো তো? পড়ছো এগুলো? ছিল শর্ট সিলেবাসে, ছিল তো মনে হয়। ছিল না। কন্ড্রোসাইট কি? কন্ড্রোসাইট পড়ো নাই? কন্ড্রোসাইট না পড়ি নাই, ছিল না। আয় হায়, কি রে ভাই, কিছুই দেয় না শর্ট সিলেবাসে। আচ্ছা দাঁড়াও, তাহলে কন্ড্রো শব্দের অর্থ ভাই কার্টিলেজ। কথা বুঝতে পারছো? তুমি দেখো আমাদের, হ্যাঁ কন্ড্রিকথিস, অ্যাবসলিউটলি কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস মানে কি? ইকথিস মানে কি বলো তো? ইকথিস মানে কি? হ্যাঁ, ইকথিস মানে হইলো মাছ, এটা গুড। আচ্ছা, আর কন্ড্রো মানে কি? কার্টিলেজ, ঠিক আছে। অস্টিকথিস, অস্টিও মানে হলো, হ্যাঁ অস্টিও মানে হলো বোনস, ঠিক আছে। ইকথিস মানে মাছ, তাহলে বনি ফিশরে বলে হইলো অস্টিকথিস, আর কন্ড্রিকথিস হলো তোমার তরুণাস্থিময় মাছ, কার্টিলেজাস মাছ, ঠিক আছে। সো এই হলো ঘটনা। তো কন্ড্রো মানে হলো কার্টিলেজ। এখন আসো কোষ্ঠ, কোষ্ঠ মানে কি বলো তো ভাইয়া? এটা কি আগে কখনো বলছি আমি? কোষ্ঠ মানে হলো রিবস। এটা কি জানতা তোমরা? আগে কখনো বলছি? না, জানতাম না। হ্যাঁ, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এই পড়াইছি আবরার। ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে অ্যাপেক্স থাকে, ঠিক আছে। হার্টের অ্যাপেক্স ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। আমি বলছিলাম কোষ্ঠ মানে রিবস, ঠিক আছে। আবরার কি মনে পড়ছে তোমার, নাকি ওই ক্লাস করো নাই তুমি? ছিল আবরার ওই ক্লাসে? শনিবারে ছিল, তাইলে হয়তো পড়ি নাই। হ্যাঁ, তো মেবি শনিবারেই ছিল। আচ্ছা দেখো, এই হইলো, তুমি ইন্টারকোস্টাল স্পেস চিনো? না ভাই, চিনা এটা। হ্যাঁ, এই যে দেখো, এই যে কোষ্ঠ মানে কি জানো? রিবস। কোষ্ঠ মানে কি? রিবস। রিবস মানে কি জানো? এই যে বাঁকানো হাড্ডিগুলার এই রিবস বলে, দেখতেছো বাঁকানো হাড্ডিগুলা? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা বাঁকানো হাড্ডি হলো এক একটা কোষ্ঠ, ঠিক আছে, এক একটা কোষ্ঠ। আচ্ছা, তাহলে দেখো এক একটা এগুলো হলো এক একটা রিবস, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো তো, আমি একটু এখানে আঁকতেছি। এটা একটা রিবস, একটা কোষ্ঠ, ধরো বাঁকানো একটা কোষ্ঠ, এই যে ধরো এটা আঁকলাম। এটা নিচে কি আরেকটা রিবস থাকে না বে? তাহলে এটা একটা কোষ্ঠ, এটা একটা কোষ্ঠ, দুইটা কোষ্ঠ। দুইটা কোষ্ঠের মাঝখানে, দুইটা কোষ্ঠের মাঝখানে এই জায়গায় যে স্পেসটা থাকে, এই স্পেসটাকে কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, এটারে বলবো ইন্টারকোস্টাল স্পেস। এই তো এইখানে পড়ছিলাম আমরা এইটাই আর কিছু না। তাহলে এইখানে ইন্টারকোস্টাল স্পেসটা মার্ক করো তো, এটা ইন্টারকোস্টাল স্পেস না? জি, এগুলো ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এটারে বলে প্রথম ইন্টারকোস্টাল স্পেস, যেটা নাকি প্রথম রিব বা প্রথম কোষ্ঠ আর সেকেন্ড কোষ্ঠের মাঝখানে যেই স্পেসটা থাকে, এটারে বলে প্রথম ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। প্রথম কোষ্ঠ আর সেকেন্ড কোষ্ঠের মাঝখানে, মানে প্রথম রিব আর সেকেন্ড রিবের মাঝখানে যে স্পেসটা থাকে, এটা বলে প্রথম ইন্টারকোস্টাল স্পেস। তারপরে যে স্পেসটা থাকে এটা বলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এটা হলো থার্ড ইন্টারকোস্টাল স্পেস, ফোর্থ, এটা ফিফথ। এই ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে ভাই থাকে, হার্টের অ্যাপেক্স থাকে। হার্টের কিন্তু দুইটা পড়ছিলাম আমরা, অ্যাপেক্স আর বেস,
ঠিক আছে? তো অ্যাপেক্সটা হলো হার্টের এই ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। কোন ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে? লেফট সাইডের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। কথা বুঝতে পারছো? রাইট সাইডের না কিন্তু। যাই হোক, তাহলে কোষ্ঠ মানে কি আমরা বুঝতে পারলাম ভাই? কোষ্ঠ মানে কি বলো? রিবস কোষ্ঠ মানে হলো রিবস। কন্ড্র মানে কি ভাই? কার্টিলেজ। আচ্ছা, এন্ড কোষ্ঠকন্ড্র মানে কি এটা বলো? দেখো এই এই দেখো, এটা আমাদের বুকের মাঝখানে যে হাড্ডিটা থাকে, এই হাড্ডিটার উপরে স্টারনাম, ঠিক আছে? এখানে বুকের মাঝখানে তুমি চাপ দিলেই বুঝতে পারবা। এই যে এই জায়গায় চাপ দাও, এখানে একটা হাড্ডি আছে। এই হাড্ডি, এই বুকের মাঝখানের যে হাড্ডিটা, এটা বলে স্টারনাম, বাংলায় বলে উরু ফলক। কথা বুঝতে পারছো? এই যে এইখানে একদম সোজা বুকের মাঝখানে চাপ দাও, দেখো এখানে একটা হাড্ডি আছে, তো বাংলায় বলে উরু ফলক, ঠিক আছে? তো এই স্টারনামের সাথে রিবসগুলো এসে যুক্ত হয়েছে, দেখছো? এইখানে স্টারনাম থাকে, এই স্টারনামের সাথে রিবসগুলো এসে যুক্ত হয়েছে, দেখছো? এই যে এই রিবস, এই রিবস, এই রিবস, এই রিবস এসে যুক্ত হয়েছে, দেখছো? দেখছি। আচ্ছা, তো রিবসগুলো কি ভাই ডাইরেক্টলি যুক্ত হয়েছে, নাকি রিবস আর স্টারনামের মাঝখানে একটা কার্টিলেজ আছে? দেখো তো, এই ব্লুইশ একটা কার্টিলেজ আছে না, তরুণাস্থি আছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। সো মেইন কথা হলো রিবস কিন্তু হাড্ডি দিয়ে তৈরি, কথা বুঝতে পারছো? বোনস দিয়ে তৈরি। এই যে তুমি হলুদ কালারের যে এরিয়াটা দেখতে পারতেছো রিবসের, এই হলুদ কালার ফুল হইলো বোনস দিয়ে তৈরি। কিন্তু এই হলুদ কালারটা কি ডাইরেক্ট যায় স্টারনামের সাথে যুক্ত হইছে, নাকি এই স্টারনাম হইলো বোনস, রিবসও একটা বোনস? তো স্টারনাম আর বোনসের মাঝখানে একটা কার্টিলেজ আছে, বলো তো? আছে। হ্যাঁ, এটা কার্টিলেজ থাকে। মনে রাখবা, জয়েন্ট ফরমেশন করতে গেলে অনেক জয়েন্টই আছে, যেই জয়েন্ট ফরমেশন করতে গেলে কার্টিলেজ লাগে। যেমন তোমরা কি সাইনোভিয়াল জয়েন্টের নাম পড়ছিলা? সাইনোভিয়াল জয়েন্ট পড়ছিলা? এই যে তোমার এই যে দুইটা বোনস থাকে, দুইটা বোনসের মাথায় কি থাকে? এনে কার্টিলেজ থাকে না? বলো তো, এরকম কিছু দেখছো কি না? দেখছি। হ্যাঁ, তো এই হইলো তোমার কাহিনী, যে যে কোনো বোনস হইলো যখন জয়েন্ট করতে যায় একজন আরেকজনের সাথে, তখন বোনসে বোনসে যাতে ফ্রিকশন না হয়, তাই ওই বোনস দুইটার মাঝখানে কি থাকে বলো তো? কার্টিলেজ থাকে। কারণ হ্যাঁ, কার্টিলেজ কিন্তু ফ্লেক্সিবল। হ্যাঁ, আমাদের কানের এখানেও কিন্তু কার্টিলেজ আছে। কার্টিলেজ যেহেতু ফ্লেক্সিবল, তাই ফ্রিকশন হইতে দেয় না। আমার কথা বুঝতে পারছো? তো দেখো ভাইয়া, তাহলে এই রিবস স্টারনামের সাথে কি ডিরেক্টলি যুক্ত, না কার্টিলেজ ভায়া কার্টিলেজ যুক্ত? ভায়া কার্টিলেজ যুক্ত। এই কার্টিলেজটাকে বলে কোষ্ঠকন্ড্র। আমার কথা বুঝতে পারছো? এই কার্টিলেজটা কি ভাই রিবসের সাথে রিলেটেড না? এই যে এই কার্টিলেজগুলো কিন্তু রিবসের সাথে রিলেটেড। যেহেতু রিবসের সাথে রিলেটেড, তাই এই কার্টিলেজগুলোকে বলা হয় কোষ্ঠকন্ড্র, মানে রিবসের সাথে রিলেটেড কার্টিলেজ, কোষ্ঠকন্ড্র। বুঝতে পারছো? কোষ্ঠকন্ড্র মানে কি? হ্যাঁ, রিবসের যে কার্টিলেজ, যেটা স্টারনামের সাথে যুক্ত হইতে হেল্প করে, ওটারে বলে কোষ্ঠকন্ড্র। তাহলে কোষ্ঠকন্ড্রাইটিস মানে কি? এই রিবসের কার্টিলেজগুলোর মধ্যে ড্যামেজ তৈরি হওয়া বা ইনফ্লামেশন হওয়া, তাই না ভাইয়া? বলো তো। হ্যাঁ, তো এই কোষ্ঠকন্ড্রাইটিস কি কার্ডিয়াক চেস্ট পেইন, নাকি এটা বোনস রিলেটেড চেস্ট পেইন? নন কার্ডিয়াক বোনস রিলেটেড চেস্ট পেইন, মানে স্কেলিটন রিলেটেড চেস্ট পেইন অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে কোষ্ঠকন্ড্রাইটিস কি, এটা আমরা বুঝতে পারছি ভাইয়া। কোষ্ঠ মানে রিব, কন্ড্র মানে কার্টিলেজ। এই রিব ডিরেক্টলি স্টারনামের সাথে যুক্ত হয় না, একটা কার্টিলেজের সাথে হইলো প্রথমে যুক্ত হয়, তারপর ওই কার্টিলেজটা স্টারনামের সাথে যুক্ত হয়। এই কার্টিলেজগুলোকে বলে কোষ্ঠকন্ড্র। ওইটার ইনফেকশন বা ইনফ্লামেশনরে বলে কোষ্ঠকন্ড্রাইটিস। এটা কি ক্লিয়ার নাকি সবাই? বলো তো ভাইয়া। আচ্ছা, ওকে, এবার আসো। তারপর আসো, আর কি কি সমস্যা হইতে পারে ভাইয়া? ট্রমা হইতে পারে, তাই না? ট্রমা মানে হইলো ভাইয়া যে কোনো আঘাতজনিত সমস্যা, যেমন তোমার বোনস রিব ফ্র্যাকচার হয়ে যাওয়া, পেশি টান। তোমার এই জায়গার এরিয়াতে তো কখনো পেশি টান খাইছো তোমরা কখনো? বাংলায় রক টান বলে মনে হয়। হ্যাঁ, ক্র্যাম্প, মাসল ক্র্যাম্প, পেশি টান। হ্যাঁ, তো এই যে ভাইয়া দেখবা, তোমরা তো হাতে পায়ে পেশি টান ম্যাক্সিমাম খাও, কিন্তু তোমার ক্যালসিয়ামের ভারসাম্য যদি না থাকে, তখন হইলো কি হয় জানো? এই চেস্টের এখানে কিন্তু মাসল আছে, জানো? চেস্টের এই জায়গায় মাসল আছে অনেক। হ্যাঁ, কার্ডিয়াক মাসল না, কার্ডিয়াক মাসলে পেশি টান খাইলে তো শেষ। স্কেলিটাল মাসলে মানুষ পেশি টান খায়, কথা বুঝতে পারছো? কার্ডিয়াক মাসলে পেশি টান খাইলে তো ওটা বুঝবা না তুমি, বুঝতে পারছো? ওটা এমআই আকারে বুঝবা। বাট বিষয়টা হলো তোমার স্কেলিটাল মাসল, আমরা হাত পায়ে পেশি টান খাই না ভাইয়া, স্কেলিটাল মাসলে কিন্তু পেশি টান খাই, কথা বুঝতে পারছো? ওইটা ক্যালসিয়ামের ভারসাম্য হইলো ঝামেলা হইলে না, নর্মালি হইলো পানি কম খাইলে ক্যালসিয়ামের ভারসাম্য ঝামেলা হইলে
বাট তোমার এই বুকের এই জায়গায় পেশি আছে না ভাইয়া? আছে স্কেলেটাল মাসল। হ্যাঁ, ওইখানে এই পেক্টোরালিস মেজর কিন্তু একটা এটারে বলে বক্সার্স মাসল, পেক্টোরালিস মেজরকে, ঠিক আছে? বক্সাররা এই মাসলটা, এই বুকের এই মাসলটাই কিন্তু ইউজ করে। এই জায়গার কোনো মাসল কিন্তু নড়ায় না। এই যে ধরো আমি যে এই মুভমেন্টটা করছি, এই মুভমেন্টটা বুকের এখানে একটা মাসল আছে যেটা নাকি এইভাবে টান দিছে, চাই আমার এই মুভমেন্টটা হয়েছে। কথা বুঝতে পারছো? তো এটারে বক্সার্স মাসল বলে। হ্যাঁ, তো এই যে তোমার এই পেক্টোরালিস মেজরটা, এই পেক্টোরালিস মেজর এখানে অনেক মাসল আছে, এই মাসলগুলো বেশি টান খাইতে পারে, বা তোমার বুকের মধ্যে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো কমপ্রেসড হইতে পারে। কিসের কারণে ভাই? ট্রমার কারণে। ট্রমা মানে কি ভাই? অ্যাক্সিডেন্ট, আঘাত। কথা বুঝতে পারছো? আঘাতের কারণে তোমার এই ঝামেলাগুলো হইতে পারে। তো আঘাতের কারণে যদি হয় ওটা তো নন কার্ডিয়াক চেস্ট পেইনই হবে। আচ্ছা, এরপর আসো গল স্টোন। গল স্টোন মানে কি বলো তো? গল ব্লাডার মানে কি বলো? গল ব্লাডারে পাথর জমা, হ্যাঁ, ওই যে যেখান থেকে গল ব্লাডার মানে বাইল পিত্ত, আসে। হ্যাঁ পিত্তথলি, যেটা হলো লিভারের নিচে থাকে, রাইট? লিভারের নিচে এই যে থলির মতো যেটা থাকে এটা বলে গল ব্লাডার। গল ব্লাডারের আরেকটা নাম কি বলো তো? গ্রিক নামটা কি বলো? কোলেসিস্ট। ভেরি গুড। কোলে মানে বাইল, সিস্ট মানে কি? একটা গোটা। গল ব্লাডার দেখতে কি একটা গোটার মতো না লিভারের নিচে? তো এটার নাম হলো কোলেসিস্ট এবং এটা বাইল ধারণ করে, ঠিক আছে? তো গল ব্লাডারের মধ্যে সামটাইমস পাথর জমা হইতে পারে, এই পাথরগুলারে বলে গল স্টোন। এখন এই গল স্টোন কি করবে জানো? গল ব্লাডারের প্রাচীরে ইরিটেশন করবে, এখানে জমা হয়ে গল ব্লাডারের প্রাচীর ইরিটেশন করবে। এমন একটা ঘটনা কি জানো? যেই নার্ভটা গল ব্লাডারে সাপ্লাই দিছে, ওই নার্ভটা না এই যে এই দিক দিয়ে গেছে, এই যে এই দিক দিয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই ডান সাইডে থাকে না গল ব্লাডারটা? ডান সাইডেই তো, জি ডান সাইডে তো লিভার থাকে। তো দেখো এখন বিষয়টা হলো নার্ভটা নামার সময় এই দিক দিয়ে গেছে। কথা বুঝতে পারছো? এইখান থেকে হইয়া এই স্পাইনাল কর্ড, এখানে সার্ভাইকাল প্লেক্সাস থাকে, যাই হোক নার্ভটার আর কি ডিস্ট্রিবিউশন খেয়াল করো। এটা হলো এই দিক দিয়ে, এই যে ঘাড় দিয়া এই নিচে গল ব্লাডারে গেছে। এখন গল ব্লাডার যখন ইরিটেশন হয় তখন মানুষের কই ব্যথা করে জানো? গল ব্লাডার কি অ্যাবডোমেনে না ভাইয়া? লিভার কি ভাইয়া বলো তো? অ্যাবডোমেনে না? জি তাহলে হিসাব অনুযায়ী কি আমার পেটে ব্যথা করা উচিত? উচিত। হ্যাঁ, কিন্তু নার্ভটা যেহেতু এইখান দিয়ে গেছে, তাই হলো গল ব্লাডারের ইরিটেশনের কারণে ব্যথাটা এই পর্যন্ত চলে আসে। আমার কথা বুঝতে পারছো? এই পর্যন্ত চলে আসে, রাইট শোল্ডার পর্যন্ত চলে আসে। রাইট শোল্ডার, হ্যাঁ রাইট শোল্ডার পর্যন্ত চলে আসে, ডান কাঁধ পর্যন্ত চলে আসে। মনে রাখবা ডান কাঁধ পর্যন্ত চলে আসে, ঠিক আছে? তাহলে গল ব্লাডারের পেইনের কারণে হলো একটা কার্ডিয়াক চেস্ট পেইন, নন কার্ডিয়াক চেস্ট পেইন হতে পারে। আর একটা যেটা আমি প্রথমেই বলছিলাম সেটা কি? অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক, তাই না? হ্যাঁ, যেটা হলো প্রথমেই বলছিলাম। তাহলে ভাই নন কার্ডিয়াক চেস্ট পেইন কি ক্লিয়ার বলো তো? এটা কিন্তু তোমাদের প্রথমেই আছে, একদম দেখবা ডিজিজের একদম প্রথমেই হলো এটা দেওয়া আছে যে নন কার্ডিয়াক চেস্ট পেইন কি কি। নন কার্ডিয়াক চেস্ট পেইন মানে হৃৎপিণ্ড বহির্ভূত চেস্ট পেইন, মানে যেটা হৃৎপিণ্ডের সমস্যার কারণে হয় না, অন্য যে কোনো সমস্যার কারণে হয়। যেমন প্লিউরা, এটা হলো ফুসফুসের মেমব্রেন, এটা ফুসফুসের সমস্যার কারণে হয়েছে। নিউমোনিয়া ফুসফুসের কারণে। কোস্টোকন্ড্রাইটিস এটা হাড্ডি আর হলো তরুণাস্থির কারণে। ট্রমা মানে অ্যাক্সিডেন্টের কারণে। গলস্টোন এটা লিভারের সমস্যা, মানে লিভারের গল ব্লাডারের সমস্যা। অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এটা হলো তোমার সমস্যা, ঠিক আছে? সো এই হলো নন কার্ডিয়াক চেস্ট পেইন, মানে হৃৎপিণ্ডের সমস্যা ছাড়া যদি কোনো চেস্ট পেইন হয়। আচ্ছা, এবার আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ পড়ব। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে প্রথম যে ডিজিজটা, এটারে বলে ভাইয়া করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ। বুঝতে পারছো? বলো তো ভাইয়া মায়োকার্ডিয়াম ধরো, এটা একটা মায়োকার্ডিয়াম মানে আমি হৃৎপিণ্ডের একটা পেশিরে কাইটা নিয়ে আসলাম মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম রে কোন রক্তনালী সাপ্লাই দেয়? করোনারি আর্টারি। গুড। করোনারি আর্টারি হলো সাপ্লাই দেয়। করোনারি আর্টারি মায়োকার্ডিয়ামে রক্ত সাপ্লাই দেয়। কোনো কারণে যদি ভাই করোনারি আর্টারিতে কোনো সমস্যা হয়, কোনো ব্লক হয় বা যে কোনো কিছু হয়, তখন রক্ত সাপ্লাই কি কইমা যাবে না? জি তাহলে রিডিউসড ব্লাড ফ্লো টু টিস্যু এটারে কি বলে? ইসকেমিয়া। তাই এটার আরেকটা নাম কি? ইসকেমিক হার্ট ডিজিজ। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ করোনারি আর্টারিতে সমস্যার কারণে, ইসকেমিয়ার কারণে, করোনারি আর্টারিতে সমস্যা হওয়া আর ইসকেমিয়া হওয়া কি ভাই সেম কথা না? ওয়ান ফলোড বাই দি আদার। কথা বুঝতে পারছো? ঘটনা কিন্তু সেম। তো এই করোনারি হার্ট ডিজিজের আরেকটা নাম হলো ইসকেমিক হার্ট ডিজিজ। কারণ কি? করোনারি আর্টারিতে যদি ব্লক হয় তাহলে মায়োকার্ডিয়ামে কি হয়? ধরো এটা তো মায়োকার্ডিয়াম মানে মাসল, হৃৎপেশি। তো মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাই কি হবে? কইমা যাবে। আর আমরা জানি রিডিউসড ব্লাড সাপ্লাই ইন টিস্যু, এটা আমরা পড়ে আসছিলাম, এটাকে কি বলে?
ইস্কেমিয়া। আচ্ছা, ইস্কেমিয়া যদি অনেকক্ষণ থাকে তারপরে কি ডেভেলপ করে বলো তো? ইনফেকশন। না, হাইপক্সিয়া। আগে হাইপক্সিয়া তারপর ইনফাকশন। কথা বুঝতে পারছো? ইস্কেমিয়া যদি থাকে তাহলে কি ব্লাড সাপ্লাই যাইতে পারতেছে না, তাহলে অক্সিজেন যাইতে পারবে? না, পারবে না। তখন অক্সিজেন টিস্যুতে অক্সিজেনের ঘাটতি হবে। অক্সিজেনের টিস্যুতে অক্সিজেনের ঘাটতিতে কি বলে? হাইপক্সিয়া। হাইপক্সিয়া। এই টিস্যুতে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে টিস্যু আস্তে আস্তে মারা যাবে। টিস্যু যখন মারা যাওয়া শুরু করে তখন এটার কি বলে? ইনফাকশন। ইনফেকশন। কথা বুঝতে পারছো? তো এই হলো করোনারি হার্ট ডিজিজের কাহিনী। এখন করোনারি হার্ট ডিজিজ কি কি আছে এটা আমি বলবো, এটা অনেক বড় একটা জিনিস, এটা চার পাঁচটা হার্ট ডিজিজ আছে, তো আমি বলবো। বাট রাইট নাও আমরা আরেকটা পড়ি, সেটা হলো কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি মানে কি বলো তো ভাইয়া? হৃৎপিণ্ড অনেক বড় হয়ে যাওয়া, হৃৎপিণ্ড নর্মালের থেকে অনেক বড় হয়ে যাওয়ারে বলে কার্ডিওমেগালি। কথা বুঝতে পারছো? এটা যে কোনো কারণে হইতে পারে। হৃৎপিণ্ডের পেশির মাঝখানে পানি জমা হইতে পারে, এডেমা হইতে পারে। কথা বুঝতে পারছো? এডেমা হওয়ার কারণে কি হৃৎপিণ্ড বড় হয়ে যাইতে পারে। ইনফেকশন হওয়ার কারণে হৃৎপিণ্ড বড় হয়ে যাইতে পারে। সো হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ারে বলে কার্ডিওমেগালি। লিভার বড় হয়ে যাওয়ারে কি বলে বলো? হেপাটোমেগালি। স্প্লিন বড় হয়ে যাওয়ারে কি বলে? স্প্লিনোমেগালি। কথা বুঝতে পারছো? তো মেগালি মানে হলো মেগা মানে বড়, তো কার্ডিও মানে হৃৎপিণ্ড, হ্যাঁ অর্গানোমেগালি, রাইট। তো কার্ডিওমেগালি মানে হৃৎপিণ্ডটা বড় হয়ে যাওয়া। এটা বিভিন্ন কারণে হইতে পারে, ঠিক আছে? যাই হোক, ওর দিকে যাইতেছে। হ্যাঁ বলো, কি কইলো হালায়? হ্যাঁ মিয়া, তোমার মিয়া ইরেকটাইল ডিসফাংশন আসলে ইমিনেন্ট, এটা হবেই, বুঝতে পারছো? তুমি এত এক্সাইটেড, ঠিক আছে। আচ্ছা দেখো, ভালভুলার, দেখো আরেকটা হলো ভালভুলার হার্ট ডিজিজ। এটা মানে কি বলো? ভালভুলার হার্ট ডিজিজ মানে কি বলো? হ্যাঁ, হার্টের ভালভে সমস্যা, রাইট। ভালভে সমস্যা, হার্টের ভালভে সমস্যা। এটা ভাইয়া অনেক ভালভে, যেমন মাইট্রাল ভালভে সমস্যা হইলে মাইট্রাল স্টেনোসিস বলে। তো বিষয়টা হলো যে কোনো ভালভের সমস্যা হইলে ওইটারে ভালভুলার হার্ট ডিজিজের ক্যাটাগরিতে ফেলা হয়। আর এটা আছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ মানে কি বলো তো ভাইয়া? কনজেনিটাল মানে কি? জেনিটাল মানে হলো জননাঙ্গ, কন মানে কি? কন্ডাকশন ভাইয়া, জননাঙ্গ। আমরা কোথায় দিয়ে জন্মগ্রহণ করি বলো? আমরা কিন্তু সবাই জননাঙ্গ দিয়ে জন্মগ্রহণ করি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, একটা শিশু হইলো, একটা শিশুর বার্থ ক্যানাল কোনটা বলো তো? ভ্যাজাইনা। হ্যাঁ, একটা শিশুর বার্থ ক্যানাল কিন্তু ভ্যাজাইনা, এটা জানো তোমরা? একটা শিশুর বার্থ ক্যানাল কিন্তু ভ্যাজাইনা, ঠিক আছে? সো এই যে শিশুটা এই যে জন্মগ্রহণ করলো, ঠিক আছে, তাহলে কি জেনিটাল দিয়ে কন্ডাক্ট, তো জন্মগত এর ইংলিশ হইলো তোমার কনজেনিটাল, যে জেনিটাল দিয়ে সে কন্ডাক্টেড হয়, মানে জন্মগ্রহণ করে। সো এটারে বলে জন্মগত। এটার এই ওয়ার্ডটার বাংলা মানে হইলো জন্মগত। তো জন্মগত হার্ট ডিজিজ এটা কি কি হইতে পারে ভাইয়া? অনেক শিশু আছে যারা নাকি হৃৎপিণ্ডের ওই যে ভেন্ট্রিকুলার সেপ্টাম আছে না ভাইয়া, ভেন্ট্রিকুলার সেপ্টাম, হ্যাঁ ধরো এই যে অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে এইরকম, আর এটা তো ধরো ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলের মাঝখানেও কি সেপ্টাম থাকে না? তারপর এটা কপাটিকা, এটা কপাটিকা, এটা কপাটিকা, এটা কপাটিকা, এরকমই তো নাকি? আচ্ছা হ্যাঁ, এই তো এটা ভেন্ট্রিকুলার সেপ্টাম না ভাইয়া? হ্যাঁ, তো কোনো কারণে যদি ভাই ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে এরকম ছিদ্র হয়ে যায়, এটা কিন্তু জন্মগত একটা ব্যাধি। মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম আসলে আলাদাভাবে এরকম তৈরি হয়, তারপরে দুইটা আইসা এরকম ফিউজ হয়ে যায়। কথা বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি যখন ডেভেলপমেন্ট হয়, মানে আমাদের মায়ের গর্ভে যখন আমাদের ডেভেলপমেন্ট চলতে থাকে, তখন ভেন্ট্রিকুলার সেপ্টাম আলাদাভাবে তৈরি হয়ে এরকম ফিউজ হয়। কোনো কারণে যদি ভাই ফিউজ না হয়, এই জায়গায় কি ছিদ্র হয়ে যাবো না দুইটা ইসের মাঝখানে, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে? হ্যাঁ, তখন কি রাইট হার্টে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, আর লেফট হার্টে কি অক্সিজেন যুক্ত রক্ত থাকে না? তখন কি দুইটা মিক্স হয়ে যাইব না ভাইয়া, ব্লাড দুইটা মিক্স হয়ে যেতে পারে। তো এই হলো ঘটনা, বুঝছো? এটার কারণে অনেক সমস্যা হয়। তো আমি আর তো ডিটেলসে যাইতেছি না, বাট এই রোগটার নাম কি জানো? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি বলে এটারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই যে সেপ্টাম, এই সেপ্টামের মাঝখানে এই যে ছিদ্র আছে, এই ছিদ্রের কারণে হইলো রক্ত এই সাইড থেকে এই সাইড, আর এই সাইড থেকে এই সাইডে যাইতে পারে। নর্মালি আমরা কি জানি, ভেন্ট্রিকলটা কমপ্লিট থাকে না ভাইয়া। এই কারণে কি রাইট হার্টের ব্লাড কার্বন ডাইঅক্সাইড যুক্ত, রাইট হার্টের ব্লাড আর অক্সিজেন যুক্ত লেফট হার্টের ব্লাড কি মিক্স হইতে পারে না। কিন্তু যদি কোন কারণে এনে ছিদ্র থাকে, তখন তো এটারে কি বলবো? ভেন্ট্রিকুলার
ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট VSD সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে, সেপ্টাল ডিফেক্ট। তো এটা একটা জন্মগত ব্যাধি, বুঝতে পারছো? ঠিক তেমনই ভাই এখানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টও থাকতে পারে। কোনটা বেশি খারাপ, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আর ভেন্ট্রিকুলার দুইটাই খারাপ, আর ভেন্ট্রিকুলারটা বেশি খারাপ। হ্যাঁ হ্যাঁ, ভেন্ট্রিকুলারটা বেশি খারাপ, দুইটাই খারাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা এখন আসো, পেরিকার্ডাইটিস মানে কি ভাই বলো তো? পেরিকার্ডিয়ামের সমস্যা, পেরিকার্ডিয়ামের হ্যাঁ, ইনফ্লামেশন। পেরিকার্ডাইটিস আর ওই যে প্লিউরিসি সেম ঘটনা, কথা বুঝতে পারছো? প্লিউরিসির কি ভাই, প্লিউরিসি কি ফুসফুসের আবরণ না? জি, ফুসফুসের আবরণ। ফুসফুসের যে আবরণের যে পর্দাটা আছে, ওই পর্দাটা কি সেলস দিয়ে তৈরি, মেসোডার্মাল সেলস, তাই না? ওটার সমস্যা হইলে জি জি। ঠিক তেমনই পেরিকার্ডিয়াম তো ভাই হৃৎপিণ্ডের আবরণ, ওইটাও মেসোডার্মাল সেল দিয়ে তৈরি, কথা বুঝতে পারছো? ওইনেও সমস্যা হইতে পারে, কিন্তু এটারে তুমি কার্ডিয়াক চেস্ট পেইন বলবা। কারণ কি? কারণ হইলো পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের অংশ, কথা বুঝতে পারছো? পেরিকার্ডিয়ামটারে হৃৎপিণ্ডের সাথে রিলেটেড না, দ্যাটস ওয়াই এটা কার্ডিয়াক চেস্ট পেইন হবে। তো পেরিকার্ডাইটিস কিন্তু ভাইয়া ওই যে জাস্ট প্লিউরিসির মতোই, প্লিউরিসি যেমনে পড়ছো ওই পেরিকার্ডাইটিসও সেম, ওই আবরণের সমস্যা। কার্ডিও মায়োপ্যাথি মানে কি আমার একটু বলো তো ভাইয়া, কার্ডিও মায়োপ্যাথি মানে কি? হ্যাঁ, গুড। কার্ডিও মায়োপ্যাথি মানে দেখো, কার্ডিও মানে হৃৎপিণ্ড, মায়ো মানে কি মাসল, মায়ো মানে কি মাসল না ভাইয়া? মায়ো শব্দের অর্থ হলো মাসল। এখন ঘটনা হইলো যে হৃৎপিণ্ডের মাসল যদি কোনো হৃৎপিণ্ডে, প্যাথি মানে কি এটা বলো তো, প্যাথি মানে কি ভাইয়া বলো তো? প্যাথোজেন থেকে আসছে নাকি? অ্যাকচুয়ালি প্যাথোলজি থেকে আসছে। প্যাথোলজি মানে কি জানো? রোগ, রোগবিদ্যারে প্যাথোলজি বলে। রোগতত্ত্ব। হ্যাঁ, রোগতত্ত্ব বা রোগবিদ্যারে বলে প্যাথোলজি, ঠিক আছে। আর নর্মাল ফাংশনরে বলে ফিজিওলজি, বুঝতে পারছো? নর্মাল ফাংশনরে কি বলে? ফিজিওলজি। ফিজিওলজি বলে, ঠিক আছে। সো তোমার ফিজিওলজি মানে শারীর তত্ত্ব, নর্মাল শারীর তত্ত্ব। আর নর্মাল শারীর তত্ত্ব যদি ডিসফাংশন হয়ে যায় তখনই রোগ দেখা দেয়, অন্যটারে বলে প্যাথোলজি। তো কার্ডিও মায়োপ্যাথি, প্যাথি মানে এটা একটা রোগ, মায়ো মানে এটা মাসেলের রোগ, কার্ডিও মানে এটা কার্ডিয়াক মাসেলের রোগ। এখন এই রোগ দিয়ে কি বোঝায়? হার্ট মাসেল যদি ভাই অনেক উইক হয়ে যায়, কথা বুঝতে পারছো? কোনো কারণে, অনেক কারণে হইতে পারে, অনেক কারণে হইতে পারে যে হার্ট মাসেল প্রোটিনের অভাবে বা আয়নের ইমব্যালেন্সের কারণে, তারপরে নার্ভাস সিস্টেমের সমস্যার কারণে, অনেক কারণে হার্ট মাসল উইক হয়ে যাইতে পারে। সাইনোয়াট্রিয়াল নোড নষ্ট হওয়ার কারণে। হ্যাঁ, হইতে পারে, অ্যাবসলুটলি হার্ট মাসল উইক হয়ে যাইতে পারে। সো হার্ট মাসল যদি উইক হয়ে যায়, সে যদি হেলদি না থাকে, তাহলে ওইটারে বলে কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। কার্ডিওমায়োপ্যাথি মানে হার্ট মাসল উইক হয়ে যাওয়া। এবার আসো রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। এটার সম্ভবত বাত জ্বর, হ্যাঁ, এটারে কি বলে, এটা বাংলা রিউম্যাটিক হার্ট ডিজিজের কি বাত জ্বর বলে নাকি নাকি বাত ব্যাধি বলে, আমি জানি না কি বলে বলতো। রিউম্যাটিক ফিভারকে বাত জ্বর বলে। হ্যাঁ হ্যাঁ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, আসলে রিউম্যাটিক হার্ট ডিজিজে রিউম্যাটিক ফিভার হয়। তোমরা কি রিউম্যাটিক ফিভার পড়ছিলা শর্ট সিলেবাসে? রিউম্যাটিক ফিভার পড়ছিলাম। রিউম্যাটিক ফিভার তো তোমার হার্টের সমস্যাই, হার্টের সমস্যাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হলো তোমার রিউম্যাটিক হার্ট ডিজিজে রিউম্যাটিক ফিভার হয়। এটা আসলে একটা বাত ব্যাধি, রিউম্যাটোলজি মানে বাতের সমস্যা। এটা একটা অটো ইমিউন ডিজিজ। আমি রিউম্যাটিক ডিজিজ নিয়ে বলতেছি ভাই, রিউম্যাটিক হার্ট ডিজিজ মানে এটা কি? এটা হলো একটা অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, আমি তোমার এই যে এই খেলাটা এখন বোঝাই, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস ছিল শর্ট সিলেবাসে, যেহেতু ছিল তাহলে মজা বাবা। স্ট্রেপ্টোকক্কাস নামের একটা ব্যাকটেরিয়া আছে, বুঝতে পারছো? এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের গলা ইনফেকশন করতে পারে, বুঝতে পারছো? গলা ইনফেকশন করতে পারে, বুঝতে পারছো? আমাদের গলা ইনফেকশন করলে ওটারে কি বলে জানো? সোর থ্রোট বলে, বুঝতে পারছো? স্ট্রেপ্টোকক্কাস নামের একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া আমাদের গলা ইনফেকশন করলো ওটারে বলে সোর থ্রোট। যে কোনো জীবাণু যদি ভাইয়া তোমার বডিতে প্রবেশ করে, জীবাণুটা প্রবেশ করার পরে তোমার বডিতে কি ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় না বলো তো? হ্যাঁ, যেহেতু জীবাণুটা ফরেন অবজেক্ট, জীবাণুটা যেহেতু বিদেশি বস্তু, তাহলে ওটার বিরুদ্ধে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তো তোমার এই গলায় ঘা হওয়ার পর তোমার বডিতে কিছুদিন পর এরকম অ্যান্টি স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি তৈরি হয়, যেটা নাকি তোমার এইখানে যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলোর এই যে এইভাবে ধইরা ফেলে, কথা বুঝতে পারছো? এটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া না এটা। সো এই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের প্রতি এই অ্যান্টিবডি লাইগা যাইতে পারে, লাইগা যায় এটা হলো এটা ব্যাকটেরিয়াটারে চারদিক থেকে ধইরা ফেলে এটারে ধ্বংস করে দেয়। তো এরপরে তোমার গলার ব্যথা হইলে কি মানে গলায় যে ইনফেকশন, এটা কি সাইরা যাবে না?
জি এটা কিন্তু সাইরা যাবে, কথা বুঝতে পারছো? তাহলে ঘটনা প্রবাহটা দেখো। প্রথমে স্ট্রেপ্টোকক্কাস আমার গলা ইনফেকশন করছে, অ্যান্ড গলা ইনফেকশন করার পর স্ট্রেপ্টোকক্কাসটা ফরেন অ্যান্টিজেন। হ্যাঁ, ফরেন অ্যান্টিজেন। অ্যান্ড এই ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার বডিতে কি তৈরি হবে? কিছুদিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি। হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলো কি এই স্ট্রেপ্টোকক্কাসকে ধইরা ফেলবে, ধইরা এগুলোরে ধ্বংস করে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? কিন্তু একটা ঘটনা কি জানো, এই স্ট্রেপ্টোকক্কাসের যেই অ্যান্টিজেনিক স্ট্রাকচার, মানে স্ট্রেপ্টোকক্কাসের ব্যাকটেরিয়া, এই যে ধরো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সারফেসে অনেক ছোট ছোট মলিকিউল থাকে না, এরকম ধরো এটা একটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, এর সারফেসে অনেক ছোট ছোট এরকম মলিকিউল আছে, এরকম অনেক প্রোটিন আছে যেগুলো ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে কাজ করে। এরকম একটা প্রোটিন হলো এম প্রোটিন। যাই হোক, এটা জানার দরকার নাই, জাস্ট জানো যে এই মলিকিউলগুলোর বিরুদ্ধেই অ্যান্টিবডি রিসেপ্টর সাইট তৈরি হয়। এই যে এই অ্যান্টিবডিগুলো এইগুলোর আইসা এইভাবে ধরে, কথা বুঝতে পারছো? এইগুলোর এইভাবে আইসা ধরে, কথা বুঝতে পারছো? গ্রাম পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এগুলার আইসা এমনি ধরে, ধইরা হইলো তোমার হইলো করে ফেলে, ধ্বংস করে ফেলে। কেমনে ধ্বংস করে এটা আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়বো। বাট বিষয়টা হইলো ভাইয়া, এই যে স্ট্রেপ্টোকক্কাসের যে অ্যান্টিজেন, এই যে লাল কালারের যেটা দেখতেছো না, হ্যাঁ, এইটার স্ট্রাকচার আর হার্ট মাসলের মধ্যে, হার্ট মাসলের অ্যান্টিজেনের স্ট্রাকচার সেম। স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেনের স্ট্রাকচার আর হার্ট মাসলের অ্যান্টিজেনের স্ট্রাকচার না সেম হয়ে যায়, কথা বুঝতে পারছো? মানে সিমিলার, একদম সিমিলার। হার্ট মাসলেও কিছু অ্যান্টিজেন আছে, ওইগুলো একদম সিমিলার স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেনের, তোমার স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেনের মতো। এখন কথা হইলো, এই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার পর ভাইয়া, ও তো ভাইয়া এই অ্যান্টিজেনরে চিনে, মানে এটা না অ্যাক্সিডেন্টালি সিমিলার হয়ে গেছে, কথা বুঝতে পারছো? অ্যাক্সিডেন্টালি মানে প্রবাবিলিটি, বুঝতে পারছো? নর্মালি তো সিমিলার হওয়ার কথা না, বাট স্ট্রেপ্টোকক্কাসের উপরে যে অ্যান্টিজেনটা আছে এটার সাথে হার্ট মাসলের স্ট্রাকচারের অ্যান্টিজেনের কি একদম মিল আছে। তাহলে ভাইয়া এই অ্যান্টিবডিগুলো যদি স্ট্রেপ্টোকক্কাসকে ধরতে পারে, আর হার্ট মাসলে যদি সেম অ্যান্টিজেন থাকে, এই হার্ট মাসলের উপরেও কি অ্যান্টিবডিগুলো কাজ করবে না? করবে। বুঝতে পারছো? কারণ হার্ট মাসলের উপরে এই অ্যান্টিবডিগুলো কাজ করার পর কি হইব জানো? এই হার্ট মাসলগুলো নষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এরপরে এই ডিজিজটারই বলে রিউম্যাটিক হার্ট ডিজিজ। আমার কথা বুঝতে পারছো? হার্ট, হৃৎপিণ্ড উইক হয়ে যাইব, হৃৎপিণ্ডে বিভিন্ন প্রবলেম দেখা দিব, এটারই বলে রিউম্যাটিক হার্ট ডিজিজ। এটা কি বুঝছিলা তোমরা ক্লাস 9-এ? বলো তো। হ্যাঁ, তো ঘটনা হলো এই ঘটনা, ঠিক আছে? এটাই হলো ঘটনা। তাহলে ঘটনাটা কি আমি আবার একটু বলি। ঘটনাটা হইলো ভাইয়া নর্মালি, এখন তুমি বলবা ভাই নর্মালি এগুলা কেন অ্যাটাক করে না? ভাইয়া এই স্ট্রেপ্টোকক্কাস অ্যাটাক করার আগ পর্যন্ত আমার রক্তে কি কোনো অ্যান্টিবডি ছিল যেটা হার্টে অ্যাটাক করার কথা ছিল? না, ছিল না। ছিল না। স্ট্রেপ্টোকক্কাস অ্যাটাক করছে, তারপরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই স্ট্রেপ্টোকক্কাস অ্যাটাক করার আগে তো তোমার হার্টে কোনো সমস্যা হবেই না, কারণ এরকম কোনো অ্যান্টিবডি তৈরি হয় নাই। আমার কথা বুঝতে পারছো? তো আমি ঘটনা প্রবাহটা বলি। প্রথমে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার সারফেসে অনেক প্রোটিন আছে। এই প্রোটিনগুলোর স্ট্রাকচার হলো একরকম, যেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তো এই স্ট্রেপ্টোকক্কাসটা হলো আমার গলায় অ্যাটাক করছে। গলায় অ্যাটাক করার পর যেহেতু এই স্ট্রেপ্টোকক্কাসটা একটা ফরেন পার্টিকেল, ফরেন অ্যান্টিজেন, তাই এটার বিরুদ্ধে কি তৈরি হয়েছে ভাইয়া? অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যান্টিবডি, অ্যান্টিস্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি। অ্যান্টিস্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই অ্যান্টিবডিগুলা এই স্ট্রেপ্টোকক্কাস তো মাইরা ফেলে, ওকে, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেনের সাথে এই হার্টের অ্যান্টিজেনের কি আছে? অনেক মিল আছে। মিলে যায়। হ্যাঁ, মিল আছে। যেহেতু মিল আছে, তাই এই অ্যান্টিবডিগুলা নট অনলি স্ট্রেপ্টোকক্কাসকে ধরে মারলে, বাট অলসো কি হার্টের মাসলগুলোরেও গিয়ে কি করে? অ্যাটাক করে। কথা বুঝতে পারছো? হার্টের মাসলগুলোরেও গিয়ে অ্যাটাক করে। হার্টের মাসলগুলোরে অ্যাটাক করে হার্টরে হইলো ধ্বংস, মানে হার্টের মাসলগুলোরে ধ্বংস করে, যার কারণে হইলো তোমার হার্ট ডিজিজ হয়। এটারই বলে রিউম্যাটিক হার্ট ডিজিজ। এটা একটা কি ধরনের ডিজিজ বলো তো ভাইয়া? অটো ইমিউন ডিজিজ না? জি জি। হ্যাঁ, এটা একটা অটো ইমিউন ডিজিজ। কারণ কি ভাইয়া বলো তো? অটো মানে কি? নিজে, ইমিউন মানে কি? প্রতিরক্ষা। তাহলে দেখো, নিজের অ্যান্টিবডি নিজেরই অ্যাটাক করতেছে, তার মানে কি এটা কি অটো ইমিউন না? নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরই অ্যাটাক করতেছে, নিজের দেশের পুলিশ নিজের দেশের জনগণের উপরেই গুলি চালাচ্ছে, কথা বুঝতে পারছো? দিস ইজ কল্ড অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে? এই বুঝতে পারছো সবাই? শাফকাত, আহনাফ, সাদ, আবরার, আরেফিন, জি জি। বলো। হ্যাঁ, না, হেপাটাইটিস কেন অটো ইমিউন হবে? হ্যাঁ, ভাইরাসের কারণে হইতেছে, এটা তো অটো ইমিউন না, কথা বুঝতে পারছো? অটো ইমিউন মানে কি? তোমার প্রতিরক্ষা ব্যবস্থা
তোমার অ্যান্টিবডি নিজের বডির সেলের বিরুদ্ধেই কাজ করতেছে, ডিফেক্টিভ প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন আমরা কিন্তু পড়ছিলাম ইডিওপ্যাথিক অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, মনে আছে? বলছিলেন হ্যাঁ, ইডিওপ্যাথিক অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া মনে আছে? এই যে আমি বলছিলাম যে যখন থ্রম্বোসাইটের পরিমাণ কমা যায় তখন রক্তক্ষরণ বাইরা যায়, মনে আছে? জি হ্যাঁ থ্রম্বোসাইটের এগেইনস্টে অটোইমিউন হ্যাঁ, সমস্যা হয়। থ্রম্বোসাইটের বিরুদ্ধে। এখন এই থ্রম্বোসাইট কেন কমা যাবে? থ্রম্বোসাইট কমার সবচেয়ে কমন কারণ হলো কিছু কিছু মানুষের নিজের প্লাটিলেট বা নিজের থ্রম্বোসাইটের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে থ্রম্বোসাইট তৈরি হওয়ার সাথে সাথেই ওই অ্যান্টিবডিগুলো থ্রম্বোসাইটের ধ্বংস করে দেয়। এই কারণে এটা বলে অটো ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো করোনারি হার্ট ডিজিজ আসি। করোনারি হার্ট ডিজিজ 3 প্রকারের তোমার বডিতে আলোচনা করছে, আরেকটা আছে সাডেন কার্ডিয়াক ডেথ, ওইটা তোমার লাগবে না। 3 প্রকার আলোচনা করছে, আমরা 3 প্রকারই পড়ি, অ্যানজাইনা পেক্টোরিস, এমআই হার্ট অ্যাটাক, আর হলো হার্ট ফেলিয়ার। এই 3টা হইলো ভাইয়া করোনারি হার্ট ডিজিজ, ঠিক আছে? করোনারি হার্ট ডিজিজের মেইন কনসেপ্ট হইলো এনে করোনারি আর্টারিতে তোমার সমস্যা হইব, আর হইলো কি ইস্কেমিয়া হবে। কথা বুঝতে পারছো? এটা হলো মেইন কনসেপ্ট। ইসকেমিয়া, হ্যাঁ হাইপোক্সিয়া, হ্যাঁ অ্যাবসলিউটলি। এখন করোনারি আর্টারিতে সমস্যা, এটারে বলে ভাই অ্যাথেরোস্ক্লেরোসিস। কথা বুঝতে পারছো? কি বলে ভাই? অ্যাথেরোস্ক্লেরোসিস। আচ্ছা, এখন একটু খেয়াল করো অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? অ্যাথেরো মানে কি বলো তো ভাই? অ্যাথেরো মানে কি? তোমরা কি জানো অ্যাথেরো মানে কি? চর্বি। গুড। অ্যাথেরো মানে হলো চর্বি, ফ্যাট। কথা বুঝতে পারছো? স্ক্লেরো মানে কি? স্ক্লেরো স্ক্লেরো মানে কি বলো? স্ক্লেরেন কাইমা পড়ছো না? স্ক্লেরেন কাইমা, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, কোনটা সবচেয়ে বেশি শক্ত ছিল বলো? স্ক্লেরেন কাইমা। হ্যাঁ, স্ক্লেরেন কাইমা সবচেয়ে বেশি শক্ত ছিল। তুমি যে বললা আবরার স্ক্লেরাইট, স্ক্লেরাইট কি কাইটিন নির্মিত শক্ত ছিল না ঘাসফড়িং এর? তাহলে স্ক্লেরো মানে হইলো শক্ত। কথা বুঝতে পারছো? তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি জানো? তোমরা যদি বলো চর্বি জমে শক্ত হয়ে যাবে, অ্যাবসলিউটলি। তোমরা যদি শুধু বলো যে ভাই ধমনী গাত্রে, মানে এই যে ধরো একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে এই যে একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের প্রাচীরে চর্বি জমা হইছে, তোমরা তখন অ্যাথেরোস্ক্লেরোসিসের সংজ্ঞা দিবা কি? যে ধমনী গাত্রে বা ব্লাড ভেসেলের ওয়ালে চর্বি জমা হওয়ারে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। অ্যাবসলিউটলি রং। ধমনী গাত্রে চর্বি জমা হয়ে যদি ধমনী গাত্রটা শক্ত হয়ে যায় তখন ওটার অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। আমার কথা বুঝতে পারছো? শক্ত হইতে হবে ধমনী গাত্রটা। আমার কথা বুঝতে পারছো? ধমনী গাত্রে চর্বি জমা হয়ে ধমনী গাত্রটা শক্ত হয়ে যাওয়া লাগবে। এখন তুমি বলো ভাই শক্ত কেমনে হয়? এটাই আমরা পড়বো। বাট অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি বুঝতে পারছো? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হইলো শক্ত হয়ে যাওয়া। শক্ত চর্বিটা জমছে, ওই চর্বিটা শক্ত হয়ে যাইব, ধমনীর প্রাচীরটা শক্ত হয়ে যাব। সো এটারে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর চর্বি জমারে বলে অ্যাথেরোমা। কি বলে ভাইয়া? অ্যাথেরোমা। অ্যাথেরো মানে কি ভাইয়া বলো তো? চর্বি। ওমা মানে কি? টিউমার। তো চর্বি যে এরকম টিউমারের মতো হয়ে যাওয়ারে কি বলে? অ্যাথেরোমা। তাহলে ভাই অ্যাথেরোমা আর অ্যাথেরোস্ক্লেরোসিসের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? নরমালি জাস্ট চর্বি জমা হয়ে কালেকশন হয়ে চর্বি অ্যাকুমুলেট করে এরকম বলের মতো তৈরি করার কি বলে? অ্যাথেরোমা বলে। এই ওমা মানে যে টিউমার, এটা কি তোমরা জানো না? পলিওমা ভাইরাস। হ্যাঁ, কার্সিনোমা। কার্সিনোমা তো ক্যান্সার। হ্যাঁ, ওইটাও টিউমারও তো এক ধরনের ক্যান্সার। টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য আমি বলছি। এই যে ক্যাপোসি সার্কোমা বলছে, ওমা। দেখবা যে কোনো ক্যান্সার বা টিউমারের শেষে কি পাবা বলো তো? ওমা পাবা। কথা বুঝতে পারছো? ওমা পাবা। তাই ওমা মানে হলো টিউমার। তো ধরো এই চর্বি জৈমা এনে গোল করে একটা টিউমারের মতো তৈরি করছে, তো ওইটারে বলে হলো অ্যাথেরোমা। এখনও কিন্তু শক্ত হয় নাই, জাস্ট চর্বি জমছে, চর্বি জৈমা এরকম টিউমার তৈরি করছে, এটারে বলে অ্যাথেরোমা। আর তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস মানে চর্বি জৈমা শক্ত হয়ে যাবে। এখন কইবা শক্ত কেমনে হয়? এটা একটু দেখো ভাইয়া। দেখো এটা হলো এলডিএল কোলেস্টেরল। এটা কি ভাইয়া? এগুলা এলডিএল কোলেস্টেরল। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এখন এই লো ডেনসিটি লিপোপ্রোটিনের কাজ কি জানো? লিভার থেকে কোলেস্টেরল নিয়ে তোমার পেরিফেরিতে ট্রান্সফার করা। কথা বুঝতে পারছো? মানে পেরিফেরিতে লিভার থেকে কোলেস্টেরল নিয়ে বাকি টিস্যুতে ট্রান্সফার করা, এটা হলো লো ডেনসিটি লিপোপ্রোটিনের কাজ। তো এখন ভাইয়া বাকি টিস্যুতে ট্রান্সফার হইতে হইলে তার কি ব্লাড ভেসেল ভেদ করে বাইরে হওয়া লাগবে না ভাইয়া বলো তো? কি লাগবে? হ্যাঁ। তো এই লো ডেনসিটি লিপোপ্রোটিনগুলো কি করে জানো? ব্লাড ভেসেল বের করে বাইরে হওয়ার সময় এই এন্ডোথেলিয়ামের নিচে এসে জমা হইতে পারে,
যদি লো ডেনসিটি লিপোপ্রোটিনের সংখ্যা অনেক বেশি থাকে, তাই না ভাইয়া? ধরো কিছু কিছু ধরো এই আমরা তো জানি ভাইয়া কোলেস্টেরল ভাইয়া আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা কি জানো? কোলেস্টেরল যে আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট। ওই যে প্লাজমা মেমব্রেনটা হলো কমায়। হ্যাঁ হ্যাঁ, তো অনেক কিছু লাগতে কোলেস্টেরল। তো কোলেস্টেরলগুলো ভাইয়া এই যে তোমার লো ডেনসিটি লিপোপ্রোটিন, এই লো ডেনসিটি লিপোপ্রোটিন হলো কি করে জানো? এই কোলেস্টেরল নিয়ে এই যে ধরো মাসেলে দেয়, বিভিন্ন কোষে দেয়, সবগুলো কোষেরই ভাইয়া কোলেস্টেরল দরকার আছে, কথা বুঝতে পারছো? তো এই কোলেস্টেরলগুলো ওর কাছে পৌঁছায় দেয়, কথা বুঝতে পারছো? এখন পৌঁছাইতে নিলে তার অবশ্যই তো এন্ডোথেলিয়াল সেলের প্রাচীর কি ভেদ করা লাগবে, তাই না ভাইয়া বলো তো? লাগবে। হ্যাঁ, এখন কথা হলো এলডিএল এর পরিমাণ যদি অনেক বেশি থাকে, তাইলে এই পৌঁছায় দেওয়ার পরেও যে এক্সট্রা এলডিএলগুলো আছে এগুলো কি এন্ডোথেলিয়াল সেলের নিচে এরকম জমা হবে না বলো তো? কারণ যতটুকু দেওয়ার অতটুকু তুমি ধরো দিয়ে ফেলছো, সব ধরো দিয়ে ফেলছো, ধরো কোলেস্টেরল ভর্তি এনে সব, তাহলে বাকি যে এক্সট্রা কোলেস্টেরলগুলো আছে এখানে এসে কি জমা হবে না? হবে। আচ্ছা, জমা হওয়ার পর ধরো এখানে জমা হইতে হইতে তার পরিমাণ এত বাইরে গেল, ধরো আরও এলডিএল কোলেস্টেরল আসলো, ওইগুলো আইসা ধরো আসার পরে এই জায়গায় দিল, এই জায়গায় দিয়ে ফিল আপ করে ফেললো, তারপরে আরও এক্সট্রা এলডিএল এখানে জমা হইলো, জমা হইতে হইতে কি এন্ডোথেলিয়াল সেলগুলোর উপর একটা চাপ দিবে না? হ্যাঁ, চাপ দিবে। এই চাপ দেওয়ার কারণে দেখছো এন্ডোথেলিয়াল সেলগুলো ফাইটে গেছে। জি। হ্যাঁ, তো এন্ডোথেলিয়াল সেলগুলো ফাটলে পরে কি হয় বলো? ক্লটিং হয় না ইন্ট্রিনসিক পাথওয়েতে? জি হ্যাঁ, জি। তো এরপরে কি হবে জানো? এন্ডোথেলিয়াল সেলগুলো ফাটলে এই যে সাব এন্ডোথেলিয়াল কোলাজিন এক্সপোজ হবে, প্লাটিলেটগুলো এসে কি করবে? প্লাটিলেট প্লাক তৈরি করবে, তাই না ভাইয়া? প্লাগ তৈরি করবে, হ্যাঁ তারপরে এডিপি ছাড়বে, কেমোটেকটিকে যে হ্যাঁ ফ্যাক্টর 12 আসবে, 11 হ্যাঁ আসবে, 9 আসবে, তারপর বিশাল বড় পাথওয়ে। হ্যাঁ, তারপরে কি লাস্টে পাথওয়ের লাস্টে কি হয়? ফাইব্রিন মেশ তৈরি হয় না? ফাইব্রিন মেশ হ্যাঁ আসবে, হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি হবে। হ্যাঁ, তো প্লাটিলেট প্লাগ আর ফাইব্রিন মেশ মিলে হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে, এটাই তো, তাই না ভাইয়া? বুঝতে পারছো? তো এই হলো ঘটনা ঘটে, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি ঘটে দেখো, এলডিএল কোলেস্টেরল এন্ডোথেলিয়াল সেলের নিচে জমা হইতে থাকে, যদি অতিরিক্ত জমা হয় সে এন্ডোথেলিয়ালরে এরকম চাপ মাইরা হইলো উপরের এন্ডোথেলিয়াল সেলটা ফাটায় ফেলে, কথা বুঝতে পারছো? ফাটায় ফেলার পর কি হয়? প্লাটিলেট আইসা এখানে, কারণ আমরা জানি এন্ডোথেলিয়াল সেল ফাটলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হয়ে এনে প্লাটিলেট প্লাক তৈরি হয়, প্লাটিলেট প্লাক তৈরি হওয়ার পরে কি ফাইব্রিন মেশ তৈরি হবে, এই জায়গাটা আরেকটু শক্ত হবে। এবং ভাইয়া এই যেহেতু ভাইয়া এটা শক্ত হয়ে আছে, তাহলে ব্লাড ফ্লোয়ের সাথে কি ভাই ক্যালসিয়াম আসে না বলো তো ভাই? ক্যালসিয়াম, আছে। তো ক্যালসিয়াম এসে এখানে জমা হইতে পারে, রাইট? হতে পারে। মানে যত এটা থাকবে, মানে যতদিন থাকবে সময়ের সাথে সাথে কি এই জায়গায় এসে ক্যালসিয়াম জমা হইতে পারে না বলো তো? এই পুরাটার উপরে। আচ্ছা, ক্যালসিয়াম যদি জমা হয় এখানে তো ক্লোরাইডও আছে, ফসফেটও আছে, এগুলো আয়ন আছে না ভাইয়া? আছে। এই ক্যালসিয়াম এর সাথে এই ক্যালসিয়াম যদি ক্যালসিয়ামের সাথে যদি ফসফেট লাগে তাহলে কি পাবা? ক্যালসিয়াম ফসফেট পাবা না? মানে কি ভাই ডেন্টিনের মতো হবে এটা? হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট কি হয়ে যাবে? এটা কি প্রিসিপিটেট হয়ে যাবে না ভাইয়া বলো তো? অদক্ষিপ্ত হয়ে যাবে না? জি হবে, তো সলিড। হ্যাঁ, তো বিষয়টা হলো প্রথমে ক্যালসিয়াম আইসা জমা হয়, পরে একটা অ্যানায়ন আইসা ক্যালসিয়াম লবণ তৈরি করে, আর আমরা জানি ক্যালসিয়াম লবণগুলো কিরকম হয়? শক্ত হয় না বলো তো? জি শক্ত হয়। হ্যাঁ, তো এই ক্যালসিয়াম লবণগুলা হইলো কি করবে? আসবে এই ক্যালসিয়াম লবণগুলো, ধরো ক্যালসিয়াম ক্লোরাইডই চিন্তা করো, এনে ক্যালসিয়াম আছে, ধরো ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড যুক্ত হয়ে গেল, এটাও একটা লবণ, এটাও একটা শক্ত লবণ। ক্যালসিয়াম কার্বনেটই চিন্তা করো, চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, এই যে কার্বনেট চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট, এটাও একটা লবণ। তো এই লবণগুলা এসে এই জায়গায় যুক্ত, মানে এই জায়গায় বসে, খালি যত ফ্লো হইতে থাকে এখানে লবণগুলা জমা হইতে থাকে, লবণ জমা হইতে হইতে এই জায়গাটা কি হয়ে যাবে বলো তো? শক্ত হয়ে যাবো না? শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রসেসটারই বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। আমার কথা বুঝতে পারছো? এই প্রসেসটারই কি বলে বলো তো? অ্যাথেরোস্ক্লেরোসিস। স্ক্লেরোসিস। এই যে স্ক্লেরোসিস মানে কি শক্ত হয়ে যাওয়া। বলো। আমি স্টোসের ছবিতে মানে দেখি যে মানে ওই ক্লটিং উপরে আবার চামড়া মানে একটা সেলের মতো একটা লেয়ার মতন দেখি আর কি ছবিতে, বুঝছেন? এই রবিউল বইটা দাও তো, আজমলের বইটা দাও তো। তোমরা যে ছবিতে কি দেখো, তোমরা তো এটাও আঁকো অনেক সময় মাঝে মাঝে ভাই। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে তোমরা যে এলডিএল যে এন্ডোথেলিয়ালের নিচে জমা হয়, এটাও তো অনেকে মনে হয় এটা কি প্রথম দেখছো না ভাই? এই যে চর্বিটা এন্ডোথেলিয়ালের নিচে জমা হয়। জি ভাইয়া। হ্যাঁ, আগে কি ভাবতা যে চর্বি এন্ডোথেলিয়ালের উপরে জমা হইতো, রাইট? জি ভাইয়া।
হ্যাঁ, এটা কিন্তু ভুল। চর্বি এন্ডোথেলিয়ালের উপরে জমা হয় না, নিচে জমা হয়। কথা বুঝতে পারছো? নিচে জমা হওয়ার পরে এন্ডোথেলিয়ালরে ফাটায় দেয়, ফাটায় দিলে পরে ক্লটিং হয়, ক্লটিং এসে ফুল প্রসেসটা হয়। কথা বুঝতে পারছো? দাঁড়া আমি দেখি বইয়ে তোমাদের কি চিত্র দিছে। বইয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা চিত্র দেয়, বাট হু নোস, দেখি এখন ঠিক দিছে নাকি। পেজ নাম্বারটা বললাম ভাইয়া। এই ঠিকই তো আছে, ঠিকই আছে। এই শোনো, এই যে তোমার কি জানি বলে এই সাদ, হ্যাঁ খ নাম্বারে দেখো, খ নাম্বার। আচ্ছা পেজ নাম্বার হলো 213। খ নাম্বার দেখছো? খ নাম্বার, খ ক খ গ এই তিনটা লেয়ার দেওয়া আছে, দেখছো? ক থেকে খতে গেছে, খ থেকে গতে গেছে, এই চিত্র পাইছো তুমি? এটা পাইছি। এই সাত কথা বলে না কেন এখন? কি করা উচিত? যে এখন বুঝতে পারছি। তুমি কি 3 নাম্বারটা দেখছো? 3 নাম্বারটা এন্ডোথেলিয়াল সেল ফাইটে গেছে। হ্যাঁ 3 নাম্বারটা অ্যাকুরেট, কিন্তু এই যে খ নাম্বারটা তো মানে কেমন খ নাম্বারটা ঠিক আছে ভাই, খ নাম্বারটাও ঠিক আছে। খ নাম্বারটা কি জানো হইতেছে? খ নাম্বারটা কোনটা আমি তোমার দেখাই। এই যে খ নাম্বারটা হইলো এইটা, এই যে এইটা হইলো খ নাম্বার, এই যে এইটা। বুঝতে পারছি সেটা গেছে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, খ নাম্বার হইলো মাত্র শুরু হইছে প্রসেসটা। 3 নাম্বার হইলো মেইন প্রসেস। গ নাম্বার চিত্র হইলো ভাইয়া আসল প্রসেসের মেইন জিনিসটা। কথা বুঝতে পারছো? যে চর্বি জমতে 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 এরপরে হইলো এই যে ফাইটে গেছে, এরপরে হইলো ক্লটিং তৈরি হয়েছে। এটা কিন্তু তোমাদের বইয়ে দেখাইছে, দেখো চিত্রটা দেখো। এই আবরার পাইছো? জি ভাই পাইছি। হ্যাঁ পাইছি। দেখো খ নাম্বার হইলো প্রসেসটা হইতেছে, আর গ নাম্বার হইলো ফুল প্রসেসটা কমপ্লিট। আমার কথা বুঝতে পারছো? দেখো ক নাম্বারে হইলো ওকে, এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছে যে প্রসেসটা কিভাবে হয়। খ নাম্বার কোনটা জানো? খ নাম্বারের চিত্রটা হইলো এইটা, এই যে আস্তে আস্তে এন্ডোথেলিয়াল সেল জমা হইতেছে, সরি এন্ডোথেলিয়াল সেলের নিচে এই যে চর্বিগুলো জমা হইতেছে। কথা বুঝতে পারছো? মানে প্রথমে প্লাটিলেট প্লাক তৈরি হয়েছে, তারপর হিমোসেরিক প্লাক তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই। তো এটা কিন্তু এই যে এটা হলো খ নাম্বার চিত্র। দেখো তোমার বইয়ের যে খ নাম্বার চিত্র আছে ওইটা হলো এইটা, যে এখানে চর্বি জমা হইছে, মানে এলডিএল চর্বি জমা হইছে, কিন্তু স্টিল এন্ডোথেলিয়াল সেল কি ফাটছে? না এখনো ফাটে নাই। ফাটে নাই। তুমি দেখবা তোমার বইয়ের খ নাম্বার চিত্রে দেখবা এন্ডোথেলিয়াল সেল কিন্তু ইনট্যাক্ট দেখাইছে, দেখছো? ওই যে উপরে একটা কোষের লেয়ার দেখাইছে, দেখছো? জি ভাই পারেন না। হ্যাঁ, তো ফাটছে কখন? যখন হইলো এই যে লাস্টে গ নাম্বার চিত্রে দেখো ফাটছে। গ নাম্বার চিত্রে ফাটার পর এই প্লাটিলেট আইসা জমা হয়, তারপরে তোমার এই ফাইব্রিন মেশ আইসা জমা হয়। আর আমরা জানি ফাইব্রিন মেশ কারে আটকায় বলো তো? আরবিসি রে আটকায় না বলো তো? যাতে ব্লিডিং কম হয়, এই কারণে ফাইব্রিন মেশ কারে আটকায় বলো তো? আরবিসি রে আটকায় না? হ্যাঁ, তুমি দেখো ওই যে তোমার বইয়ের দেওয়া আছে, দেখবা অনেকগুলো আরবিসি এখানে এসে আটকায় গেছে, দেখছো? হ্যাঁ ভালো করে দেওয়া আছে। কালো কালো করে দেওয়া নাই, আরবিসি আটকায় গেছে। তো আরবিসি আটকানোর পাশাপাশি ভাই ক্যালসিয়াম লবণও এসে এখানে জমা হয়। ক্যালসিয়াম লবণ যখন এখানে এসে জমা হয় তখন এটা হার্ট প্লাগে কনভার্ট হয়। তুমি একটু ভাইয়া দেখো হার্ট অ্যাটাক এর প্রথমে দেখবা লেখছে চর্বি জাতীয় পদার্থ, এই যে দেখবা 2 নাম্বার লাইনে লেখছে হার্ট অ্যাটাকের। তুমি যেই পেজে আসো ওই পেজেই থাকো, জাস্ট হার্ট অ্যাটাকের সেকেন্ড লাইনটা দেখো। চর্বি জাতীয় পদার্থ ক্যালসিয়াম প্রোটিন প্রভৃতি করণিক ধমনী গাত্রে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক তৈরি করে, দেখছো? পাইছো এটা? জি ভাই পাইছি। তাহলে এই জায়গায় চর্বি জাতীয় পদার্থ আছে? আছে। আছে, এই যে এলডিএল চর্বি জাতীয় পদার্থ। তারপরে বলছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আছে না ভাইয়া? ক্যালসিয়াম লবণ জমা হয়েছে না? জমা হয়ে শক্ত আচ্ছা জমা। প্রোটিন, প্রোটিন আছে এই জায়গায়, বলো কই প্রোটিন আছে বলো? প্লাজমা প্রোটিন। আসাম বোর্ডিং আছে, কত বোর্ডিং আছে। হ্যাঁ, প্লাজমা প্রোটিন কোনটা? এই যে ফাইব্রিনোজেন, এই যে ফাইব্রিন, এটা কি? এটা প্রোটিন না? জি। হ্যাঁ, তো এইটাই হলো কাহিনী, বুঝতে পারছো? তাহলে এইটাই কিন্তু এইভাবে এই যে বুঝা বুঝা পড়তে হইব, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো ভাইয়া, তাহলে দেখো এটা জমা হওয়ার পর ঘটনাটা কি হয়। ঘটনাটা হইলো যদি এমনি শক্ত হয়ে যায়, হ্যাঁ ঘটনা যদি এরকম শক্ত হয়ে যায় তখন কি হইব দেখো তো? তখন হইলো এই যে ব্লাড ফ্লো কি বেশি বাড়বে না কমবে বলো তো? ব্লাড ফ্লো কম্প্রোমাইজড হয়ে যাবে না কমে যাবে? হ্যাঁ বলো। ধরেন ব্লাড প্রেশারের কারণে ওই প্লাকটা ধুইছে ফাটে গেল, কেমন হবে দেখলে? ব্লাড প্রেশারের কারণে ব্লাড প্রেশার কমে এত বেশি হয় না ভাই, বুঝতে পারছো? লাগতো ভাই। হ্যাঁ, ব্লাড প্রেশার এত বেশি না, হার্ট প্লাকে। এই প্লাকটা ফুটে গেছে। শুনো, ব্লাড প্রেশার বেশি হইলে আগে প্লাক ফুটার আগে কি ফুটবো জানো? কি ফুটবে? এন্ডোথেলিয়াল সেল ফুটবো সবার আগে।
ফাটাতে মধ্যে হ্যাঁ, তো এন্ডোথেলিয়াল সেল যদি ফুটে তাহলে এখানে আরেকটা প্লাক তৈরি হইব, তখন আর একটু বেশি ভালো হইব না? বুঝতে পারছো? তো প্রেসারে ফাটা রাখবে। হ্যাঁ হ্যাঁ, ফাটলে আগে আগে এই ক্যালসিয়ামের লবণ, এত শক্ত লবণ ফাটার আগে ওই এন্ডোথেলিয়াল সেল আগে ফাটবো। কথা বুঝতে পারছো? এখন কথা হইলো ভাইয়া যে ব্লাড ফ্লো কি হয়ে গেছে, কইমা গেছে না বলো তো? ব্লাড ফ্লো কইমা গেছে। হ্যাঁ, ব্লাড ফ্লো কইমা গেলে কি হয় জানো? এই যে দেখো কি হয়, যে ব্লাড ফ্লো কইমা গেছে, ব্লাড ফ্লো কইমা গেলে কি হবে? ইসকেমিয়া হবে। ইসকেমিয়ার পরে কি হবে? হাইপক্সিয়ার পরে কি হবে? ইনফেকশন। গুড। আচ্ছা, ইনফেকশন মানে কি ভাই? ডেথ অফ টিস্যু না? হ্যাঁ, ডেথ অফ টিস্যু। হাইপক্সিয়া মানে কি? অক্সিজেনের ঘাটতি আর ইসকেমিয়া। বাট স্টিল, হ্যাঁ বাট স্টিল এই জায়গায় কি টিস্যুগুলা কি ডেথ নাকি টিস্যুগুলা সাফারিং? টিস্যুগুলা সাফারিং স্টেজে আছে, মানে ডেথ হয় না এখনো। আর ইনফেকশন মানে কি? পুরোপুরি ডেথ হয়ে গেছে। এই দেখো এটা হলো সাফারিং, এই অবস্থায় হলো সাফারিং হইতেছে, আর এই অবস্থায় কি ডেড হয়ে গেছে। যেই অবস্থায় সাফারিং হইতে থাকে ভাইয়া, ওই ঘটনাটারে বলে অ্যানজাইনা। অ্যানজাইনা মানে বুকে ব্যথা। কিন্তু বুকে ব্যথা বলতে করোনারি আর্টারিতে ব্লকের কারণে তোমার হাইপক্সিয়া ইসকেমিয়া হয়েছে কিন্তু এখনো ডেথ হয় নাই, ওইটারে কি বলবো ভাইয়া? অ্যানজাইনা বলবো। আমার কথা বুঝতে পারছো? হাইপক্সিয়া ইসকেমিয়া হয়েছে কিন্তু ডেথ হয় নাই এখনো, টিস্যুর ডেথ হয় নাই, তো ওই ঘটনাটারে কি বলবো? অ্যানজাইনা বলবো। অ্যানজাইনা মানে হইলো তোমার হার্টের মাসেলের ইসকেমিয়া হাইপক্সিয়া হইতেছে, অর্থাৎ হার্ট মাসেল সাফার করতেছে কিন্তু এখনো মারা যায় নাই। কথা বুঝতে পারছো? মারা না যাওয়ার কারণে ওটারে বলে অ্যানজাইনা। কিন্তু যদি একবার মারা যায় তখন ওটারে কি বলে বলো তো? হার্ট অ্যাটাক বলে। কথা বুঝতে পারছো? হার্ট অ্যাটাক, বা এটার আরেকটা নাম হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কথা বুঝতে পারছো? এমআই বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, এইটা বুঝতে পারছো সবাই? অ্যানজাইনা কখন বলবো আর তোমার হার্ট অ্যাটাক কখন বলবো? অ্যানজাইনা মানে হলো যখন সাফার করতেছে, ঠিক আছে? সাফার কখন করে? ইসকেমিয়া হাইপক্সিয়ার কারণে। কিন্তু একবার যদি মইরা যায়, একটা সেলও যদি মইরা যায়, তখন ওটারে কি বলবো? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আরেকটা নাম কি ভাই? মায়োকার্ডিয়াল, দেখো ইনফার্কশন। এটার নামের সাথেই হলো এমআই আছে, মানে ইনফার্কশন নামের সাথেই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হার্ট ফেলিওর কাকে বলবো বলো তো ভাইয়া? হার্ট ফেলিওর কাকে বলবো? ধরো তোমার বডির ডিমান্ড হইলো সাপোজ হাইপোথেটিক্যালি পার মিনিটে 5 লিটার ব্লাড তোমার বডির পাম্প করা দরকার, হার্টের পাম্প করতে হবে তোমার বডির ডিমান্ড ফিল আপ করতে। হার্ট যদি পার মিনিটে 4 লিটার ব্লাড পাম্প করে তখনই ওই কন্ডিশনটা বলে হার্ট ফেলিওর। আমার কথা বুঝতে পারছো? মানে তোমার বডির যতটুকু ডিমান্ড, ওই ডিমান্ডের যে যোগান, মানে ওই ডিমান্ড পরিমাণ ব্লাড যদি সে পাম্প না করতে পারে তাহলে ওইটারে কি বলে? হার্ট তার কাজে ফেল করছে। আমার কথা বুঝতে পারছো? ওইটারই বলে হার্ট ফেলিয়ার। তাহলে হার্ট ফেলিয়ার মানে কি বলতো? রিডিউসড ক্যাপাসিটি টু পাম্প ব্লাড। এটা কিসের কারণে হইতে পারে ভাইয়া? এমন হইতে পারে যে হার্ট অ্যাটাকের কারণে তোমার মায়োকার্ডিয়াম মারা গেছে। হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণে তোমার মায়োকার্ডিয়াম মারা গেছে, তাই না ভাইয়া? হার্ট অ্যাটাকের কারণে যদি মায়োকার্ডিয়াম মারা যায় তাহলে কি তোমার ক্যাপাসিটি কি কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে। তাহলে হার্ট অ্যাটাকের পরে তোমার হার্ট ফেলিয়ার হইতে পারে। আবার এমনও হইতে পারে ভাইয়া তোমার এসএ নোড নষ্ট হয়ে গেছে। এসএ নোড নষ্ট হয়ে গেছে, এসএ নোড নষ্ট হইলেও কি ক্যাপাসিটি কি বাড়বে না কমবে? হ্যাঁ, এসএ নোড নষ্ট হয়ে গেছে, জাংশনাল টিস্যু নষ্ট হয়ে গেছে। তো হার্ট ফেলিওর কিন্তু অনেক কারণে হইতে পারে। কথা বুঝতে পারছো? ইটস নট যে সে শুধু করোনারি আর্টারির প্রবলেমের কারণেই হবে। হার্ট ফেলিওর অনেক কারণে হইতে পারে। মোস্ট কমন কজ হলো হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওরের মোস্ট কমন কজ হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি ভাই? মায়োকার্ডিয়ামের সেলগুলো মারা গেছে, মানে আমার হৃদপেশিগুলো মারা গেছে। মারা গেলে আমার হৃদপেশিগুলো যদি মারা যায় তাহলে হার্ট কি পর্যাপ্ত ব্লাড পাম্প করতে পারবে? পারবে না। তখন ওই পর্যাপ্ত ব্লাড পাম্প না করতে পারলে ওই কন্ডিশনটারই হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর বলে। কথা বুঝতে পারছো? ধরো তোমার বডির এখন 5 লিটার ব্লাড দরকার, হার্ট পাম্প করতেছে 4999 লিটার, সরি 4999 না, 4999 ml, ঠিক আছে? তখনও তোমার ওইটারে হার্ট ফেলিওর বলবা। যে বডির চাহিদার তুলনায় যদি হার্টের পাম্পিং শক্তি ঠিক না থাকে তখন ওইটারে হার্ট ফেলিওর বলে। কথা বুঝতে পারছো? এখন এই হার্ট ফেলিওরের কারণ হার্ট অ্যাটাক হইতে পারে, হার্ট ফেলিওরের কারণে এসএ নোড নষ্ট হয়ে গেলে হইতে পারে। ইভেন ভাইয়া যদি তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওভার অ্যাক্টিভেট হয়ে যায়,
প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি হার্ট রেট বাড়ায় না কমায় বলো? কমায় কমায় কমায়। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অতিরিক্ত অ্যাক্টিভেট হয়ে যায়, মানে ধরো মাত্রাতিরিক্ত অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন কি হার্ট রেট কি অনেক কমাই দিব না, অনেক আস্তে আস্তে বিট করাইব না? কমায় দিবে। হ্যাঁ, হার্ট রেট যদি অনেক কমাই দেয় তাহলে কি ক্যাপাসিটি কি পাম্প করার বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে মনে রাখবা, এক গুণ বই জানি আমি পড়ছিলাম যে স্নায়ুতন্ত্রের প্রবলেমের কারণেও কিন্তু হার্ট ফেলিয়ার হইতে পারে। আমার কথা বুঝতে পারছো? তাহলে কাহিনীটা বুঝতে পারছো স্নায়ুতন্ত্রের প্রবলেমের কারণে কেন হার্ট ফেলিয়ার হইতে পারে? জি জি। এবার আসো অ্যানজাইনা পেক্টোরিস আমরা পড়ি। অ্যানজাইনা শব্দের অর্থ ভাইয়া কি জানো? অ্যানজাইনা শব্দটা কই থেকে আসছে? এনজিও অর্থ কি বলো তো? নগ্ন। না, জীর্ণ অর্থ নগ্ন, জীর্ণ অর্থ নন্দ। এনজিও মানে কি? এনজিও স্পার্ম মানে কি? ভেসেল। ভেসেল। ভেসেল, এনজিও শব্দের অর্থ ভেসেল। যে স্পার্মস মানে হলো বীজ, বিচি। সো এই স্পার্মস বা বীজ যদি কোনো ভেসেল বা ফলের মধ্যে আবৃত থাকে তখন ওই উদ্ভিদরা বলে এনজিও স্পার্ম। তো এনজিও শব্দ হলো ব্লাড ভেসেল। তো এনজাইনা হলো ব্লাড ভেসেলের সমস্যার কারণে যদি বুকে ব্যথা হয়। পেক্টোরিস মানে কি বলো তো? বুক। যেমন এই যে বুকের যে মাসল আছে এটার কি বলে? পেক্টোরাল মেজর, পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মেজর, বুঝতে পারছো? তো বুক, পেক্টোরিস মানে হলো বুক। তো বুকে ব্যথার আরেকটা নাম হলো অ্যানজাইনা। অ্যানজাইনার প্রথম কারণ কি ভাই? ইস্কেমিয়া। ইস্কেমিয়ার কারণে হাইপক্সিয়া হইতে পারে। হাইপক্সিয়ার কারণে কি হবে? অক্সিজেন যদি কম থাকে তাহলে কি অ্যারোবিক রেসপিরেশন হবে না অ্যানারোবিক? অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনের কারণে কি প্রডিউস হয়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। যদি অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়, যেটা নাকি হার্ট কন্ট্রোল করতে পারবে না, অনেক ওভারলোড হয়ে যায় ল্যাকটিক অ্যাসিডের, তখন এই ল্যাকটিক অ্যাসিড কি করবে? নার্ভ ইরিটেশন করবে না বলো তো? কারণ ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড। অ্যাসিড অলওয়েজ নার্ভে কি করে? ইরিটেট করে না? অ্যাসিড পিএইচ কমায় দেয়। অ্যাসিড পিএইচ কমায় দিয়ে নার্ভে ইরিটেট করে। এই নার্ভে ইরিটেট করলে কি হবে জানো? তোমার বুকে ব্যথা হইব। এখন ব্যথাটা শুরু হইব এইখান থেকে, যেখানে তোমার এই ব্লকটা আছে। মানে ধরো এই জায়গায় তোমার হইলো ব্লক আছে, মানে তোমার করোনারি আর্টারিতে ব্লক আছে। তো এই জায়গায় হলো সবচেয়ে বেশি ব্যথা থাকবো। কিন্তু ব্যথাটা দেখছো সব জায়গায় ছড়ায় পড়ছে, দেখছো? দেখছি। দেখো এটা কই কই ছড়াইছে একটু খেয়াল করো তো, আমার একটু বলো কই কই ছড়াইছে? বুক থেকে কই কই ছড়াইছে? চোয়াল পর্যন্ত ছড়াইছে বলো তো? ম্যান্ডিবল পর্যন্ত ছড়াইছে? লাল লাল দেখতেছো? জি জি। ম্যান্ডিবল পর্যন্ত। কাঁধ ছড়াইছে কাঁধে? সরি, এটা তো নেক। গলাতে ছড়াইলো। তারপরে কাঁধে ছড়াইছে ভাইয়া? কাঁধে কোন কাঁধে বেশি ছড়াইছে বলো তো? বাম কাঁধে না ডান কাঁধে? বাম কাঁধে ছড়াইছে বেশি। হ্যাঁ, আর হইলো বাম হাতেও কি ছড়াইছে? হ্যাঁ ছড়াইছে। তাহলে বলো কই কই তুমি ব্যথা পাবা বলো? বুকের মধ্যে তো পাবাই, পাশাপাশি তুমি চোয়াল পর্যন্ত যাবে। চোয়াল পর্যন্ত, হ্যাঁ, চোয়াল এবং দাঁতেও ব্যথা করবে। কথা বুঝতে পারছো? চোয়াল এবং দাঁত পর্যন্ত যাবে, গলায় থাকবে, বাম কাঁধে থাকবে, বাম হাতে থাকবে। কথা বুঝতে পারছো? ইভেন এটা নিচের দিকেও আসে। নিচের দিকে আসলে কিন্তু অ্যাবডোমিনাল কিছু ডিসকমফোর্টও দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। এটা হলো প্রথম কারণ। সেকেন্ড কারণ হলো দেখো এই যে রেডিয়েটিং পেইন, এটা মনে রাখবা। রেডিয়েটিং পেইন মানে কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, রেডিয়েট করতেছে। রেডিয়েট মানে কি? ছড়ায় পড়তেছে। রেডিয়েশন, ছড়ায় পড়ে। সো রেডিয়েটিং পেইন মানে রেডিয়েশন, মানে ছড়ায় পড়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো হৃদকপাটিকাতে প্রবলেম। হৃদকপাটিকাতে প্রবলেমের কারণে ভাইয়া এই যে তোমার হার্ট ঠিক মতো ব্লাড পাম্প করতে পারে না। ধরো হার্ট ঠিকই পাম্প করতেছে কিন্তু কপাটিকা হইলো ক্লোজ আছে, তাহলে তো আর রক্ত কি বের হইব? রক্ত বের হইব না। তাহলে হৃদকপাটিকাতে যদি প্রবলেম হয় তাহলে ব্লাড সাপ্লাইয়ের সমস্যা হইতে পারে না ভাইয়া? এমন হইতে পারে না যে আউটফ্লো ট্র্যাক্ট, মানে যেটা হলো অ্যাওর্টিক কপাটিকার সেমিলুনার কপাটিকাতে প্রবলেম। তো এই ক্ষেত্রে কি ভেন্ট্রিকল পাম্প করতেছে কিন্তু অ্যাওর্টিক কপাটিকা বন্ধ আছে, তাহলে কি ঠিকমতো ব্লাড বাইরিব? তাহলে ব্লাড সাপ্লাই ওভারঅল কি হবে? কইমা যাইব। ব্লাড সাপ্লাই কমে গেলে কি দেখা দিবে? ইস্কেমিয়া দেখা দিবে। ঠিক আছে, ইস্কেমিয়া থেকে কি হবে? হাইপক্সিয়া, আর বাকিটা তো সেম। তাহলে বুঝছো হৃদকপাটিকা সমস্যার কারণে কেন অ্যানজাইনা হয়? আচ্ছা, তারপরে আসো। হ্যাঁ বলো। যদি ভালভগুলা নষ্ট হয়ে যায় বা লুজ হয়ে যায় তাহলে ইউনিডাইরেকশনাল ফ্লো তো নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি এটা হতে পারে না? ভালভগুলা যদি ইউনিডাইরেকশনাল ফ্লো মেইনটেইন না করতে পারে সেই ক্ষেত্রে কি এই রিসপন্সের ক্ষেত্রে সমস্যা? হ্যাঁ অবশ্যই সেম, এটার ক্ষেত্রে সমস্যা হবে।
এবং সমস্যাটা তো সেমই হইব। ইউনিডাইরেকশনাল ফ্লো মেনটেন না হইলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন যুক্ত রক্তের মিক্সিং হওয়ার পসিবিলিটি আছে, আছে কিনা বলো? আছে, ঠিক আছে। তাহলে থাকলে কি হইব, এটা তোমার হবে, মানে তোমার কি বলবো, মানে একটা জগা খিচুড়ি টাইপের সিচুয়েশন হবে। এই ভালভুলার হার্ট ডিজিজ অনেক কমপ্লেক্স একটা টপিক। এমন আছে একটা ভালভের সমস্যা, এমন আছে দুইটা ভালভের সমস্যা, এমন আছে মাল্টিপল ভালভের সমস্যা, এমন আছে যে ভালভগুলো লাইগা থাকে, এমন আছে ভালভগুলো বেশি ওপেন হয়ে যায়। কথা বুঝতে পারছো? সো অনেক কাহিনী, আমি জাস্ট নর্মালি বুঝাই দিলাম। কথা বুঝতে পারছো ভাইয়া? অনেক সমস্যা হইতে পারে। আচ্ছা, এখন আসো অ্যানিমিয়া। অ্যানিমিয়া ধরো ভাইয়া তুমি ব্লাড সাপ্লাই দিয়ে ভরায় ফেললা। কথা বুঝতে পারছো? ব্লাড সাপ্লাই দিয়ে ভরায় ফেললা, কিন্তু অ্যানিমিয়া মানে কি বলো তো? আরবিসি আছে, আরবিসি কম। তাহলে তুমি ধরো ব্লাড সাপ্লাই দিয়ে ভরায় ফেললা, কিন্তু তোমার ব্লাড ইস্কেমিয়া নাই, তোমার ইস্কেমিয়া নাই, ব্লাড সাপ্লাই যেহেতু ঠিক আছে ইস্কেমিয়া নাই, কিন্তু তোমার আরবিসি কম। আরবিসি কম মানে কি? রক্তে অক্সিজেনের পরিমাণ কি? কম। হ্যাঁ, তো অক্সিজেনের পরিমাণ কম মানে কি? হাইপোক্সিয়া আছে। কথা বুঝতে পারছো? তো ধরো যদি অ্যানিমিয়া থাকে আর কোনো সমস্যাও না থাকে, তাও কিন্তু ভাইয়া এই অ্যানজাইনা হইতে পারে। কেমনে ভাইয়া বলো তো? ব্লাড সাপ্লাই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, মানে রক্তে তোমার আরবিসি নাই। রক্তে আরবিসি নাই মানে কি বলো তো? রক্তে আরবিসি নাই মানে রক্তে অক্সিজেন নাই, কারণ আরবিসি অক্সিজেন ক্যারি করে। তো রক্তে যদি অক্সিজেন না থাকে, তাহলে টিস্যুতে কি অক্সিজেন কম পৌঁছাবে না বেশি পৌঁছাবে? কম পৌঁছাবে, ইস্কেমিয়া হবে, হ্যাঁ, হবে না ইস্কেমিয়া হবে না। ব্লাড সাপ্লাই ধরো ঠিক আছে, ব্লাড সাপ্লাই ঠিক আছে। ইস্কেমিয়া মানে কি ভাই? রিডিউসড ব্লাড সাপ্লাই টু দ্য টিস্যু না? তো ধরো তোমার ব্লাড সাপ্লাই ঠিক আছে, কিন্তু তোমার ব্লাডের মধ্যে অক্সিজেন কম। কেমনে, কেন অক্সিজেন কম? কারণ তোমার অ্যানিমিয়া আছে। আমার কথা বুঝতে পারছো? ধরো তুমি এট এ টাইম অনেক ব্লাড সাপ্লাই দিতেছো টিস্যুরে, কিন্তু কথা হলো ব্লাড সাপ্লাই দিতেছো, ব্লাডের সাথে অক্সিজেন দিতে পারতেছো না, কারণ তোমার রক্তে আরবিসি কম। আরবিসি কম মানে তোমার রক্তে অক্সিজেন কম। তখন কি হবে জানো? ব্লাড সাপ্লাই হাজার দিয়াও তুমি ওই হাইপোক্সিয়া প্রিভেন্ট করতে পারবা না, কারণ তোমার কি? আরবিসি নাই রক্তে। আমার কথা বুঝতে পারছো? রক্তে আরবিসি নাই মানে কি? অক্সিজেন ক্যারি করার লোক নাই। তখন কি হবে? ডাইরেক্টলি হাইপোক্সিয়াতে যাবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, নার্ভ ইরিটেশন হবে। আমার কথা বুঝতে পারছো ঘটনা? বলো তো। আচ্ছা, এরপরে দাও অ্যানজাইনা পেক্টোরিসের তিনটা কারণ ভাইয়া মনে রাখবা। একটা হলো ইস্কেমিয়া, একটা হলো হৃদকপাটিকাতে সমস্যা, একটা হলো অ্যানিমিয়া। ঠিক আছে, তিনটা কারণ মনে রাখবা। এখন এরপরে আসো, তোমার অ্যানজাইনা পেক্টোরিসের তিনটা টাইপ আছে। একটা হলো স্টেবল, আনস্টেবল, আর একটা হলো প্রিন্স মেটাল। স্টেবল অ্যানজাইনা মানে কি জানো? তুমি নর্মালি যখন এখানে বসে আসো, তখন তোমার কোনো অ্যানজাইনা নাই, কিন্তু যখন নাকি তুমি দৌড়াদৌড়ি করবা, তখন কি তোমার হৃৎপিণ্ডের ডিমান্ড বাইরে যাইব না ভাইয়া? বলো তো। দাঁড়া, আমি তোমার একটা উদাহরণ দিয়ে, ধরো এটা একটা মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের মধ্যে এই বড় একটা রক্তনালী সাপ্লাই দিয়েছে, এটা করোনারি রক্তনালী, করোনারি রক্তনালী। ঠিক আছে, এখন কথা হইলো যে তোমার ধরো এখানে ছোট একটা প্লাক তৈরি হয়েছে, ছোট একটা প্লাক তৈরি হয়েছে। এখন ধরো নর্মালি তুমি এখন যখন বৈশা আসো, তোমার মায়োকার্ডিয়ামের কি অক্সিজেন ডিমান্ড বেশি, মানে মায়োকার্ডিয়ামের কি ডিমান্ড, ব্লাড সাপ্লাইয়ের ডিমান্ড বেশি না কম? এখন যে বৈশা আসো রেস্টে, এখন কম। তাহলে ভাইয়া এইখান দিয়ে যে ব্লাড সাপ্লাইগুলো হয় না, ওইটাই তোমার ডিমান্ড ফিল আপ করতে কি এনাফ। কথা বুঝতে পারছো? তাই এখন তোমার কোনো ব্যথা হবে না। তুমি যখন রেস্টে থাকবা, তখন এই যে এই অল্প একটু প্লাক, তো বাকি যে জায়গাগুলো আছে ওইখান দিয়ে যে ব্লাড সাপ্লাইগুলো হয়, ওইটাই তোমার মায়োকার্ডিয়ামের ডিমান্ড ফুলফিল করতে এনাফ। তাহলে রেস্টটা কোনো ব্যথা থাকবে? নো পেইন। কিন্তু যখন তুমি এক্সারসাইজ করবা, তখন কি হইব? যখন তুমি এক্সারসাইজ করবা, তখন তোমার মায়োকার্ডিয়ামের ডিমান্ড কি বাড়বে না কমবে বলো তো? ব্লাড সাপ্লাইয়ের ডিমান্ড বাড়বে না কমবে? ডিমান্ড বাড়বে, হাইপোক্সিয়া হবে, হ্যাঁ, ডিহাইড্রেশন হবে, ডিমান্ড কি বাড়বে? ইরিটেশন করবে। হ্যাঁ, তো এক্সারসাইজ করলে কি হয় ভাইয়া? মায়োকার্ডিয়ামে বেশি রক্ত দিতে হয়, কারণ মায়োকার্ডিয়ামের বেশি কাজ করা লাগে, তাই ডিমান্ড বাড়ে। এখন ডিমান্ড যখন বাড়বে, তখন এই প্লাক কিন্তু ভাইয়া এতটুকু ব্লাড সাপ্লাই কিন্তু এনাফ না, তখন এই প্লাকটা কিন্তু ঝামেলা করবে। তখন ওই অতটুকু ব্লাড সাপ্লাইয়ের অ্যাবসেন্সের কারণে কিন্তু তোমার কি হবে? ব্যথা শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো এটাকে বলে স্টেবল অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনা মানে কি? যখন তুমি রেস্টে থাকবা, তখন তোমার কিছু হইব না, কিন্তু যখন তুমি এক্সারসাইজ করতে যাবা, তখন তোমার শুরু হইব ব্যথা। স্টেবল অ্যানজাইনা মানে প্লাক আছে, কিন্তু প্লাকের পরিমাণ কি অনেক কম। হ্যাঁ, এরপর আসো আনস্টেবল অ্যানজাইনা মানে কি? আনস্টেবল অ্যানজাইনা মানে ভাইয়া তুমি রেস্টে থাকো আর তুমি হাঁটতে যাও, তুমি যেই কাজই করো, তোমার অলওয়েজ কি হবে? ব্যথা হবে। কারণ আনস্টেবল অ্যানজাইনাতে প্লাকের পরিমাণ কি থাকে? অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই তোমার কি জানো, রেস্টে থাকলেও কি হবে? ব্যথা হবে।
কারণ রেস্টে থাকা অবস্থায় তো হার্ট পাম্প করে, তখনও তো হার্টের একটা ডিমান্ড আছে। তো এত বেশি যে রেস্টে থাকলেও তোমার ওইটুকু ডিমান্ডই তোমার ফিল আপ হয় না, রেস্টে থাকা অবস্থার ডিমান্ডও কি তোমার ফিল আপ হয় না। তো এই কারণে এত হইলো ব্লক করে ফেলছে যে তোমার এন দেওয়া ব্লাড ফ্লো হইতে পারতেছে না। তখন কি হবে, তখন তুমি যখন রেস্টে থাকবা তখনও ব্যথা করবো, এক্সারসাইজ করলে তো তুমি অবস্থা খারাপ। এবার আসো প্রিন্স মেটাল অ্যানজাইনা। প্রিন্স মেটাল অ্যানজাইনার কাহিনীটা আমি বলি। এখানে কোনো ভাইয়া প্লাক ম্লাকের খেলা নাই, কথা বুঝতে পারছো? এই জায়গায় কোনো প্লাক ম্লাকের খেলা নাই। তুমি ভাইয়া মাঝে মাঝে কোনো অর্গানিজম ধরো ওরে যদি তুমি শক মারো, ধরো মানে ঠান্ডা পানি দাও, ধরো তুমি কি কোনো অর্গানিজম ধরো তোমার কি বলবো, তুমি কি কেঁচো মেচো দেখছো, কেঁচো মেচো বা এগুলারে হ্যাঁ বা যোগ টোক এগুলারে দেখবা যখন নাকি তুমি ঠান্ডা মানে বরফ লাগাবা এর গায়ে, দেখবা এরা সংকুচিত হয়ে যায়, দেখছো? এরা হলো নিজেরা সংকুচিত হয়ে যায়, মানে নিজেরা চাপায় ফেলে, কথা বুঝতে পারছো? বরফ টরফ লাগলে নিজেরা চাপায় ফেলে, কথা বুঝতে পারছো? স্মুথ মাসলের এইটাই বৈশিষ্ট্য, কথা বুঝতে পারছো? এটা বলে ভেসোস্পাজম। কি বলে ভাইয়া? ভেসোস্পাজম। ভেসোস্পাজম মানে কি জানো? ওই যে ব্লাড ভেসেলের যে স্মুথ মাসলগুলো আছে না টিউনিকা মিডিয়াতে, ওইগুলা কোনো স্ট্রেস বা কোনো শক বা কোনো কোল্ড এনভায়রনমেন্টের কারণে স্পাজম করে। স্পাজম মানে বুঝছো তো, সংকোচন করে, কথা বুঝতে পারছো? তো কোনো কোল্ড এনভায়রনমেন্টের কারণে যদি সংকোচন করে, যেমন তোমার উদাহরণ দিলাম যে কোনো একটা স্মুথ মাসল বিশিষ্ট প্রাণীর এরিয়া যদি তুমি রাখো, দেখবে এটা সংকুচিত হয়ে গেছে। তো বিষয়টা হলো তুমি যখন ধরো হার্ট মাসল মানে এই করোনারি আর্টারির উপরে কোনো ধরো ব্লক টক কিছু নাই, কিন্তু তুমি কোল্ড স্ট্রেস এইগুলো তুমি করোনারি আর্টারির উপরে অ্যাপ্লাই করলা, কি দেখবা জানো? করোনারি আর্টারির স্মুথ মাসল এক জায়গায় অনেক বেশি স্পাজম হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে, এই যে এই জায়গাটা অনেক বেশি ভেসো কনস্ট্রিক্টেড হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তো এই কোল্ড স্ট্রেস এইগুলোর কারণে যদি ভেসো কনস্ট্রিকশন হয়, তখন কি ভাইয়া ব্লাড ফ্লো কি কইমা যাইব না? হ্যাঁ, ওইটারে বলে প্রিন্স মেটাল অ্যানজাইনা। প্রিন্স মেটাল অ্যানজাইনা মানে কি জানো? এটা রেস্টেও হইতে পারে, এটা এক্সারসাইজের সময় হইতে পারে, আবার নাও হইতে পারে, কথা বুঝতে পারছো? মানে কোন সময় হইব কেউ বলতে পারবে না, বাট এখানে কি স্ট্রেস বা কোল্ডনেসের কারণে বা অ্যাংজাইটির কারণে এটা বাইরে যাইতে পারে। আমার কথা বুঝতে পারছো? দেখবা অনেক সময় ওই যে তোমার ওই যে নাটকে দেখায় না, নিজের মেয়ে হইলো যদি অন্য কোনো পোলার সাথে ভাইগা যায়, তখন বাপের কি হয়? হার্ট অ্যাটাক হয় না বাপের? বুঝতে পারছো? তো এটা হলো অ্যাংজাইটি স্ট্রেস। এটার কারণে কি হয়? করোনারি ভেসেল কি করতে পারে ভাইয়া? একটা ডিফেন্সিভ মেকানিজম অনুযায়ী কি করতে পারে জানো? এরকম ভেসো কনস্ট্রিকশন করে একদম স্পাজম করে দিতে পারে। ভেসো কনস্ট্রিকশন মানে হলো এই যে এরকম হলো একদম করে ফেলা, কথা বুঝতে পারছো? মানে ভেসো কনস্ট্রিকশন মানে তো বুঝোই, তো ভেসো কনস্ট্রিকশন করে একদম ন্যারো করে দিতে পারে জায়গাটা, তখন এটা বলে প্রিন্স মেটাল অ্যানজাইনা। আমার কথা বুঝতে পারছো? এটা যে কোনো সময় হইতে পারে, দেখবা তোমার বইয়ে লেখা আছে বিশ্রামের সময় কিংবা ঘুমের সময় কিংবা ঠান্ডার কারণে এই অ্যানজাইনা দেখা যাইতে পারে। দেখছো ঠান্ডার কথাটা যে বলছে, পাইছো? এটা 212 পেজ। ঠান্ডার কারণে মানে কি কোল্ড স্ট্রেস এইগুলোর কারণে হলো ভেসোস্পাজম হয়ে এরকম হয়ে যে কোনো সময় হইতে পারে, কথা বুঝতে পারছো? সো এটা অ্যাংজাইটি স্ট্রেস টেম্পারেচার এগুলোর কারণে হয়। এই যে দেখো এটা হলো ভেসোস্পাজমের অবস্থা, এই যে দেখো এটা ভেসোস্পাজম হয়ে এরকম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার সে অ্যানজাইনার কি হাইড্রোফোবিয়া হয়, সেটাও কি সেম কারণেই হয়? না, ওইটা ভাইয়া নিউরোনাল সমস্যার কারণে হয়, নিউরোনাল, কথা বুঝতে পারছো? হ্যাঁ, হাইড্রোফোবিয়া হয় হইলো তোমার ওই যে এইখানে এই থ্রোটের যে মাসেলগুলো আছে না, ধরো যখনই মানুষ পানি খাইতে যায় তখন এই থ্রোটের মাসেলগুলো কি করে জানো? কন্ট্রাকশন করে বন্ধ করে রাখে, বুঝতে পারছো? পানি এই যে এই জায়গার মাসেলগুলো ধরো কন্ট্রাকশন করে এই গলাটারে বন্ধ করে রাখে, আমার কথা বুঝতে পারছো? যখনই পানি খাইতে যায়, তো এটারে হাইড্রোফোবিয়া বলে, বুঝতে পারছো? এই মেয়ে স্পাজম কথাটা মিল আছে, কিন্তু ওটা কিন্তু ভেসোস্পাজমা। এখানকার মাসলগুলো কি ভেসেলের মাসল? নরমাল মাসল, নরমাল স্পাজম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এনজাইনা পেক্টোরিসের লক্ষণ দেখো। রেট্রোস্টার্নাল রেডিয়েটিং পেইন। রেট্রোস্টার্নাল মানে কি বলো? এই জায়গায় আমার বুকের মধ্যে যে হাড্ডিটা আছে, হাড্ডিটার নাম আমি কি বলছিলাম? স্টারনাম। এই স্টারনামের নাম হলো উরুফলক। এই রেট্রো মানে কি বলো তো?
পিছনে স্টারনামের পিছনে। হ্যাঁ, রেট্রো মানে কিন্তু পিছনে, যেমন আমরা পড়ছিলাম রেট্রো ভাইরাস, যারা আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, অর্থাৎ পিছনের দিকে যারা যায়। আমরা নর্মালি কি জানি ভাইয়া, সেন্ট্রাল ডগমা অনুযায়ী কি জানি বলো তো? সেন্ট্রাল ডগমা, হ্যাঁ, সেন্ট্রাল ডগমাতে আমরা কি পড়ছিলাম বলো? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এটাকে কি বলে? সেন্ট্রাল ডগমা বলে না বলো তো? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি অধ্যায় 1-এর। আচ্ছা, তো বিষয়টা হলো রেট্রো ভাইরাস কেন বলে? কারণ এটা দেখো পিছনের দিকে যায়। এটা কি করে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করে না, দ্যাটস ওয়াই রেট্রো ভাইরাস বলে। রেট্রো মানে পিছনে। তাহলে রেট্রোস্টার্নাল পেইন মানে কি? যে উরু ফলকের পিছনে তোমার ব্যথা হবে। এই যে স্টারনামের পিছনে তোমার ব্যথা হবে। এটার ক্যারেক্টার হলো নিষ্পেষণ, মোচড়ানো, এই টাইপের ব্যথা, ঠিক আছে? মনে হইতেছে যে বুকের উপরে কোনো একটা ভর দিয়ে রাখছে, একটা ভার চাইপা আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটার কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মানে যেই জিনিসটা এই ব্যথাটারে বাড়ায় দিতে পারে। কি কি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে ভাইয়া? এক্সারসাইজ। আমি বলছিলাম না ভাইয়া, এক্সারসাইজ করলে মায়োকার্ডিয়ামের ডিমান্ড বাইরে যায়, তখন কি ব্যথাটা আরও বাইরে যাইতে পারে না? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে দেখো মেন্টাল স্ট্রেস, তারপরে দেখো ওভার ইটিং, তারপরে কোল্ড টেম্পারেচার। ওভার ইটিং এর কারণে কেন বাড়ে বলো তো? বেশি চর্বি জমা হয় তাই। হ্যাঁ, এটা একটা কারণ। এছাড়া আরেকটা কারণ হলো ওভার ইটিংয়ের কারণে মেটাবলিজম বাইরে যায় না ভাইয়া বলো তো? মেটাবলিজম রিকোয়ার্স কি? এনার্জি। তাহলে এনার্জি যদি বাইরে যায়, তোমার ব্লাড ফ্লো কি করা লাগবে? বাড়ানো লাগবে, তাই না বলো তো? হ্যাঁ, ব্লাড ফ্লো বাড়ানো লাগবে। ব্লাড ফ্লো যদি না বাড়াইতে পারো তাহলে ইসকেমিয়া হবে, হাইপোক্সিয়া হবে, সেম কেস। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো। তারপর আসো তোমার ঘাম। আচ্ছা, মেন্টাল স্ট্রেসের কারণে হলো ঘাম হয়, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? শ্বাসকষ্ট হবে। কেন ভাইয়া শ্বাসকষ্ট হবে বলো তো? দেখো, তোমার হার্ট কি এনজাইনাতে আছে, তাহলে হার্ট কি তোমার ভালো মতো পাম্প করতে পারতেছে ফুসফুসে রক্ত? পালমোনারি আর্টারি দিয়ে কি ফুসফুসে রক্ত পাম্প করতে পারবে? কারণ এনজাইনাতে কি হার্ট অনেক স্লো বিট করতেছে। কারণ কি? তোমার এনজাইনাতে হার্টের অবস্থা এমনিই খারাপ, তাই পালমোনারি আর্টারি দিয়ে সে ফুসফুসে রক্ত বাড়াইতে পারতেছে না। ফুসফুসে যদি রক্ত না পাঠায়, রক্ত কি অক্সিজেনেটেড হইতেছে বলো? অক্সিজেনেটেড যদি না হয় তাহলে তোমার শ্বাসকষ্ট হবে না? বুঝতে পারছো? রক্ত যেহেতু অক্সিজেনেটেড হইতেছে না, তাহলে শ্বাসকষ্ট হবে। দেখো, হার্টের, এটা মনে রাখবা, হার্টের পাম্পিং ক্রিয়া কমবে। পাম্পিং ক্রিয়া যদি কমে তাহলে পালমোনারি আর্টারিতে তোমার রক্ত যাবে কম। পালমোনারি আর্টারিতে রক্ত কম যাবে, ফুসফুসে কম রক্ত অক্সিজেনেটেড হবে, ব্লাড অক্সিজেনেশন কম হবে ফুসফুসে। কারণ ফুসফুসে কি হয় আমরা জানি, অক্সিজেন হইল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিশোধিত হয়, মানে কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের সাথে বের করে দিই, আর আমাদের অক্সিজেন যুক্ত রক্ত হইলো ব্লাডে ঢুকে। হ্যাঁ, তো ব্লাড অক্সিজেনেশন কম হবে। ব্লাড অক্সিজেনেশন যদি কম হয়, তখন তোমার অবভিয়াসলি কি হবে? শ্বাসকষ্ট হবে। তুমি তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস চালাবা, ভাববা যে বেশি শ্বাস প্রশ্বাস চালাইলে হয়তোবা ব্লাড অক্সিজেনেশন বেশি হবে, তাই তুমি তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস চালাবা, তাই ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হবে। মাথা ঝিমঝিম করে, মাথা ঝুলে যায়, এটা কেন হয় বলো তো? বলো, তোমরা নিজেরাই বলো কেন হয় মাথা ঝিমঝিম করে, ঝুলে যায় কেন? ভেরি গুড। এই যে ব্লাডের পাম্পিং ক্রিয়া কইমা যায়, তাহলে ভাইয়া নিশ্চয়ই ব্লাডের পাম্পিং ক্রিয়া মাথায়ও কইমা যায়, ক্যারোটিড আর্টারিতেও কইমা যায়, তাই না ভাইয়া? বলো তো। হ্যাঁ, তখন কি মাথা ঝিমঝিম করে, কারণ মাথায় ব্লাড সাপ্লাই কম আছে, মাথায় অক্সিজেন কম আছে, তখন মাথা ঝিমঝিম করে, মাথা ঝুলে যায়। আচ্ছা বলো তো, এইটার যদি এক গ্রেড আগায় দিই আমি যদি হার্ট অ্যাটাকে দেই, এনজাইনার থেকে মারাত্মক বেশি কি হার্ট অ্যাটাক না? তখন কি মাথা ঝিমঝিম করবে, মাথা ঝুলে যাবে, নাকি আরেকটু খারাপ কিছু হইব? ভেরি গুড, অজ্ঞান হয়ে যাইব। তাহলে অজ্ঞান হওয়া কার লক্ষণ? অজ্ঞান হওয়া হলো হার্ট অ্যাটাকের লক্ষণ। আর মাথা ঝিমঝিম করা, মাথা ঝুলে যাওয়া কার লক্ষণ বলো? অ্যানজাইনার লক্ষণ। খুবই ইজি, অ্যাবসলিউটলি খুবই ইজি। কারণ কি? অ্যানজাইনা কম বেশি মারাত্মক, মানে কম মারাত্মক, দ্যাটস ওয়াই তোমার এফেক্টটা কম, মাথার ব্লাড সাপ্লাই কম যায়, বাট একটু কম, মানে একটু বেশি, মানে কি বলবো, মানে কম, মানে মারাত্মক কম যেহেতু, তাই ব্লাড সাপ্লাই কম যায়, বাট স্টিল ইটস গোয়িং। সো তোমার মাথা ঝুলা যাইব, তোমার মাথা ঝিমঝিম করব।
কিন্তু তোমার হার্ট অ্যাটাকে কি আরও বেশি মারাত্মক। আমরা জানি হার্ট অ্যাটাকে হৃদপেশি একদম মারাই যায়, এটা একটা ইররিভার্সিবল কন্ডিশন। কারণ কি একবার হৃদপেশি যদি মারা যায় তুমি কি ওটা রিভার্স করতে পারবা? অ্যানজাইনা কিন্তু রিভার্স করা যায় ওষুধ খায়া, কারণ এখনও হৃদপেশি মইরা যায় না। কিন্তু একবার যদি হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু এটা রিভার্স করা যায় না। কারণ কি, কারণ তোমার হার্ট অ্যাটাকে হৃদপেশি মারা যায়, তো মারা গেলে ওটা আরও খারাপ কন্ডিশন, তখন তোমার মাথায় ব্লাড সাপ্লাই আরও কম হবে, তখন তুমি অজ্ঞান হয়ে যাবা। তো অজ্ঞান হওয়া কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ। শরীর ফ্যাকাশে হয়ে যায়, কারণ কি ভাইয়া, শরীরে ব্লাড সাপ্লাই কী হয়ে যায়, কইমা যায়, তাই শরীর কী হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। নৌজিয়া ভমিটিং হয়। বলো তো নৌজিয়া ভমিটিং কেন হয়? এটা খুবই ইজি ভাইয়া, যেহেতু তোমার ওই যে তোমার সেলগুলা যেগুলো সাফার করতেছে, তাই না, তাই না, এই মায়োকার্ডিয়াল সেলগুলো কি সাফার করতেছে না ভাইয়া? হ্যাঁ, করার কারণে সামান্য কি হবে, মায়োকার্ডিয়াল ড্যামেজ হবে। ড্যামেজ হওয়ার কারণে কি হবে, সাইটোকাইন রিলিজ হবে। আর সাইটোকাইন তো বাকি কাহিনী তো তোমরা জানো নাকি, বাকি কাহিনী তো জানো যে সাইটোকাইনস কিভাবে কি করে। এই আরিফিন তুমি কি জানো সাইটোকাইনস কিভাবে কি করে? ব্লাডের মাধ্যমে ব্রেনের পেরিস্টালটিক সেন্টারে যে ম্যালফাংশন। না, আর আরিফিন তুমি কি জানো? না, জানতাম না। আচ্ছা, তুমি কি অণুজীবের ক্লাস করছিলা ভাইয়া? অনুজীব করছি সব। এই অণুজীবে তো আমি পড়াইছি যে সাইটোকাইনসে কি প্রোস্টাগ্ল্যান্ডিন আছে না ভাইয়া? তাহলে আমার মনে নাই। প্রোস্টাগ্ল্যান্ডিন কই যায়? প্রোস্টাগ্ল্যান্ডিন যায় ব্রেইনে যায়। ব্রেইনে যাওয়ার পরে ব্রেইনে একটা সেন্টার আছে টেম্পারেচার, হ্যাঁ, হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টার, ওটারে আপরেগুলেট করে দেয়। আপরেগুলেট করে দিলে তখন জ্বর আসে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে, ঠিক আছে। আর এরপরে আর কি করে, হ্যাঁ, এরপরে আবার কি করে, এরপরে করে হইলো মেডুলার মধ্যে পেরিস্টালটিক সেন্টার আছে, ওটারে ডিঅ্যাক্টিভেট করে। পেরিস্টালসিস মানে হইলো খাবার খাইলে এই যে সংকোচন, রিদমিক সংকোচন প্রসারণ, যার কারণে খাবারটা তোমার মুখ থেকে পায়ু পর্যন্ত যায়, মানে এনাস পর্যন্ত যায়। এখন যদি পেরিস্টালটিক সেন্টারে সমস্যা হয় তাহলে উল্টাপাল্টা সংকোচন প্রসারণ হইব, তখন কি তোমার বমি হবে, বুঝতে পারছো? তখন তোমার খাবার নিচে না নাইমা উপরে আসবে, তখন বমি হবে। তো বমি হইলে কি হবে, ম্যালডাইজেশন হবে। ম্যালডাইজেশন মানে কি, বদ হজম, বুঝতে পারছো? হিট বার্ন বা বুকে জ্বালা পড়া হবে। হিট বার্ন মানে কি ভাই, আমি বলছিলাম না এটা একটু নিচের দিকেও নামে। এ দেখো রেডিয়েটিং পেইনের নেচারটা দেখো, এটা কিন্তু একটু নিচের দিকেও নামে। দেখো এটা নিচের দিকে নামে না ভাইয়া, বলো তো একটু, পাকস্থলীর এরিয়াতে নামে না একটু? হ্যাঁ, নামার কারণে কি হয়, মনে হয় যে পাকস্থলীর কারণে। অনেকে কিন্তু জানো এমআই এর যে ব্যথা, অর্থাৎ গ্যাস্ট্রিক, তোমার কিসের বলে, বুকের যে ব্যথা, মানে অ্যানজাইনার যে ব্যথা, এটা অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা বইলা চালায় দেয়, কথা বুঝতে পারছো? এটা গ্যাস্ট্রিকের ব্যথা বইলা চালায় দেয় অ্যানজাইনার ব্যথারে, কথা বুঝতে পারছো? তো যাই হোক, এটা ডিউরেশন কিন্তু বেশি না ভাইয়া, 5 to 30 মিনিটস হইলো এটা ডিউরেশন অ্যানজাইনা। যদি অ্যানজাইনা 5 থেকে 30 মিনিটের বেশি কন্টিনিউ হয় তখন এটা হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। আমার কথা বুঝতে পারছো? তো নর্মাল অ্যানজাইনার ডিউরেশন হলো 5 থেকে 30 মিনিট, ঠিক আছে। ট্রিটমেন্ট কি দিবা বলো কি ট্রিটমেন্ট দিবা, বলো নিজেই বলো কি ট্রিটমেন্ট দিবা। দেখো তোমার, দেখো কি হয়েছে, ঘটনা কি হয়েছে দেখো তো। ঘটনা হয়েছে তোমার এই হলো ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের কি হয়েছে, এই ব্লাড ভেসেলের মধ্যে প্লাক জমা হয়েছে, যার কারণে ডায়ামিটার কি, ব্লাড ভেসেলের অ্যাভেলেবল ডায়ামিটার কি হয়ে গেছে, কইমা গেছে, এন থেকে অতটুকু, এতটুকু থেকে। অ্যাবসলিউটলি ভেরি গুড। কি করবা তুমি ভেসোডায়ালেশন কইরা দাও। তুমি কি জানো না নাইট্রিক অক্সাইড বা নাইট্রোগ্লিসারিন নামক একটা ওষুধ আছে, নাইট্রোগ্লিসারিন নামক একটা ওষুধ আছে না, ওইটা খাইলে, হ্যাঁ, গ্লিসারল ট্রাইনাইট্রাইট। তো ওইটা খাইলে কি হয় জানো, ওইটা মেটাবোলাইজড হয়ে বডির মধ্যে কি প্রডিউস করে, নাইট্রিক অক্সাইড। আর আমরা কিন্তু পড়ছিলাম রক্তের একদম প্রথম দিকে যে নাইট্রিক অক্সাইড একটা ভেসোডায়ালেটর, তাই না? ভেসেলকে কি করে, ডায়ালেশন করে দেয় না। সো নাইট্রিক অক্সাইড করোনারি আর্টারি ডায়ালেটেশন করে এন্ড রিলিফ ফ্রম অ্যানজাইনা। মানে কি, তোমার এই যে অ্যাভেলেবল ডায়ামিটার, এটা যদি ভেসোডায়ালেশন করে দাও তাহলে কি হইব, তাহলে ঘটনাটা এরকম হয়ে যাব যে এটা অনেক বড় হয়ে যাব, ভেসেলটা, লুমেনটা এরকম অনেক বড় হয়ে যাব, ভেসোডায়ালেশন হইছে, কথা বুঝতে পারছো? তো ভেসোডায়ালেশন হইলে অ্যাভেলেবল ডায়ামিটার কি অনেক বাইরে যাব, তখন তোমার একটু রিলিফ পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হইলো ইসিজি আর ইকোকার্ডিওগ্রাম দিয়ে হলো হৃৎপিণ্ডের অবস্থা বোঝানো হয়। ইসিজি মানে হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর ইকোকার্ডিওগ্রাম মানে হলো এইরকম তোমার সাউন্ড, বুকের মধ্যে সাউন্ড মারা হয়, সাউন্ড মাইরা ওইটা রিফ্লেকশন দিয়ে বুকের একটা ইমেজ হলো করা হয়, মানে হৃৎপিণ্ডের একটা ইমেজ হলো তৈরি করা হয়।
বা হৃৎপিণ্ড যে বিট করে ওই সাউন্ডটা দিয়ে তোমার একটা ইমেজ বা একটা তোমার কি বলবো একটা গ্রাফিক্যাল একটা ইমেজ তৈরি করা হয় যে এরকম 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 গ্রাফিক্যাল একটা ইমেজ তৈরি করা হয়। কথা বুঝতে পারছো? ওইটার ইকোকার্ডিওগ্রাম বলে। যাই হোক, এত কিছু জানা লাগবো না, তুমি জাস্ট মনে রাখবা ইসিজি। ইসিজি তো দেখছো নাকি? ইসিজি দেখছো না? হ্যাঁ, ইলেকট্রোকার্ডিওগ্রাম কিন্তু এরকম হয়, এই যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তারপরে এই যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এই ঠিক আছে, এরকম ইলেকট্রোকার্ডিওগ্রাম হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো, এখন আসো তোমার হার্ট অ্যাটাক ভাই খুবই ইজি। এই জাস্ট এমআই তোমার কি পড়ছো, এই যে অ্যানজাইনা যেটা পড়ছো ওইটারই জাস্ট আরেকটা রূপ। আচ্ছা এনে হ্যাঁ ইনফাকশন, রাইট, ওইটারে হার্ট অ্যাটাক বলে। এখন কথা হলো এখানে থ্রম্বোসাইথেমিয়া কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ। থ্রম্বোসাইথেমিয়া মানে কি বলো তো ভাইয়া? থ্রম্বোসাইথেমিয়া মানে কি বলো? মানে আমার হলো বেশি করে যে প্ল্যাটলেট বেড়ে যাবে, প্ল্যাটিলেটের পরিমাণ যদি অতিরিক্ত বেশি হয়, থ্রম্বোসাইথেমিয়া মানে থ্রম্বোসাইটের পরিমাণ বাইরে যাওয়া। মিয়া মানে কি বলো? আমি বলছি না, মিয়া শব্দ থাকলে কি বুঝবা? বেড়ে যাওয়া। তাহলে দেখো এখন তোমার থ্রম্বোসাইথেমিয়া হইলে উল্টাপাল্টা জায়গায় তোমার হুদাই ব্লাড ক্লটিং হইব। বুঝতে পারছো? উল্টাপাল্টা জায়গায় ব্লাড ক্লটিং হইলে কি হইব? তোমার ব্লাড ফ্লো কমবো, তখন ইস্কেমিয়া হবে, হাইপোক্সিয়া হবে, এইসব হবে। কারণ থ্রম্বোসাইট কি করে? ব্লাড ক্লটিং করে। তারপরে আবার দেখো সেকেন্ডে কি আছে? ডিফেক্টিভ ক্লটিং ফ্যাক্টর আছে না? ডিফেক্টিভ ক্লটিং ফ্যাক্টরের কারণে উল্টাপাল্টা জায়গায় ব্লাড ক্লটিং হইতে পারে। আমার কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? উল্টাপাল্টা জায়গায় ব্লাড ক্লটিং হইতে পারে, আর ব্লাড ক্লটিং এর কারণেই তো প্রবলেমটা হয়, হার্টের হৃৎপিণ্ডে ব্লক হয়। লক্ষণ চেস্ট পেইন উইথ কোল্ড সোয়েট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কোল্ড সোয়েট, কোল্ড সোয়েট মানে কি বলো তো? ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম। বুঝতে পারছো? এখন কথা হইলো এমআই আর হার্ট অ্যাটাকের মানে এমআই আর এনজাইনার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য কি জানো? যার এমআই হবে না, হ্যাঁ এটা তো ঠিক আছে, ঠান্ডা ঘাম, এনজাইনা তো দেখবা ঘামটা অনেকটা ঠান্ডাই হয়, কিন্তু তুমি কেমনে বুঝবা জানো? যার এমআই হবে মানে যার হার্ট অ্যাটাক হবে, তার না অনেক ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ থাকবে। ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ মানে কি জানো? ও মনে করবে আমি এখন মারা যাবো। কথা বুঝতে পারছো? এনজাইনাতে কি হয়? মনে হয় যে আরে মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা ঠিক হয়ে যাইব, কিন্তু একবার যখন হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু ভাইয়া ওর মনে হয় যে আমি এখনই মারা যাব। কথা বুঝতে পারছো? এটা ওই পেশেন্টের ফিলিং হয় যে ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ। এটা কিন্তু ভাই হার্ট অ্যাটাকের একটা লক্ষণ, এটা কিন্তু এনজাইনাতে পাবা না। কথা বুঝতে পারছো? ঘটনা বুঝতে পারছো? ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ, ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ। কথা বুঝতে পারছো? এটা তুমি এনজাইনার লোকরা কি করে জানো? বলবে যে ভাই ঠিক আছে এটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, একটু বুকে ব্যথা হইতেছে এই সেই, কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্টরা বলে ভাই আমি মানে এখনই মনে হয় মরে যাবো, আমি টিকসাইতে পারবো না। কথা বুঝতে পারছো? আল্লাহ আল্লাহ করা শুরু করে দেয়। আচ্ছা এরপর আসো রেডিয়েটিং টু আর্ম। ভাইয়া এটা আমি বলছি লাইট রেড ওর বোথ। দেখো এনজাইনা নর্মালি কি ভাইয়া বাম কাত বাম বাহুতে ছড়ায় না, কিন্তু এইটা যেহেতু আরেকটু বেশি এক্সট্রা, মানে আরেকটু বেশি এক্সট্রা বলতে কি মানে আরেকটু বেশি সিভিয়ার, তাই এরা ডান বাহু ডান কাঁধেও ছড়ায়। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো শর্টনেস অফ ব্রেথ মানে কি? শ্বাসকষ্ট, এটা আমরা আগেই পড়ছি। তারপর আসো কাশি। আচ্ছা কাশি কেন হয়? আচ্ছা কাশি ভাইয়া আমি বলছিলাম না ভেগাস নার্ভের কয়টা ব্রাঞ্চ আছে বলো তো? 4টা ব্রাঞ্চ আছে। একটা কি ভাইয়া হৃৎপিণ্ডে যায়, রাইট, কার্ডিয়াক ব্রাঞ্চ, এটা গত ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ, এই আরেকটা হলো ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, যেটা ষড়যন্ত্রে যায়। হ্যাঁ, এটা যারা গত ক্লাসে আসে না তারা হ্যাঁ জানে না। স্টোমাকে যায় একটা, এটা হলো গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। আরেকটা কি বলো? পালমোনারি ব্রাঞ্চ। হ্যাঁ গুড। এখন কথা হইলো ভাইয়া কার্ডিয়াক ব্রাঞ্চ কি কারণে আমি কিন্তু পড়াইছি, এই যে মনে আছে যে আর্চ অফ অ্যাওর্টা থেকে নিয়ে যায় ব্যারোরিসেপ্টর সংকেত। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ কি ভাইয়া ষড়যন্ত্রে থাকে না ভেগাস নার্ভের? ষড়যন্ত্র মানে কি এইখানে। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চের কারণে কি হয়? একটু আগে আমি যে কাশি দিলাম, কাশি কিসের কারণে হয়? এই জায়গায় ইরিটেশনের কারণে হয় না? ষড়যন্ত্রের ইরিটেশনের কারণে কি কাশি হয় না? হ্যাঁ, তাহলে কাশি জিনিসটা কোন নার্ভ কাশির জন্য দায়ী? অ্যান্সার হলো ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের কোন ব্রাঞ্চ ভাইয়া? ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ মানে যেটা ল্যারিংসে যায় বা ষড়যন্ত্রে যায়। আমার কথা বুঝতে পারছো? সো এই জায়গায় হলো ভেগাস নার্ভ সাপ্লাই দেয়। সো এইখানে কোনো ইরিটেশন হলে ভেগাস নার্ভ ওটা ব্রেনে নিয়ে যায়, ভেগাস নার্ভই আবার এখানে নিয়ে আসে, এবারে কাশি প্রডিউস করে। কথা বুঝতে পারছো? সো কাশির জন্য দায়ী নার্ভ হলো ভেগাস নার্ভ। এখন ভাই কাশি কেন হয় বলো? সাত তুমি তো ছিলা, আহানাফ ছিলা, বলো কাশি কেন হইতে পারে বলো? হ্যাঁ দেখো তোমার এই যে হার্ট অ্যাটাকে প্রবলেমটা কই হইতাছে? হার্টে না?
হ্যাঁ কার্ডিয়াক প্রবলেম। এখন কার্ডিয়াক প্রবলেম হইলে কার্ডিয়াক ভেগাস নার্ভ কি হবে? ইরিটেট হবে। কার্ডিয়াক ভেগাস নার্ভ এই ইরিটেশনের সংকেতটা ভেগাস নার্ভের বাকি সব ব্রাঞ্চেও ছড়ায় যাবে। আমার কথা বুঝতে পারছো? ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ ইরিটেট হওয়া মানে ভেগাস নার্ভের বাকি সব ব্রাঞ্চেও ছড়ায় যাওয়া। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই কারণে হলো ভেগাস নার্ভের ইরিটেশন কি ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চেও হইতে পারে, তাই না ভাইয়া বলো তো? কার্ডিয়াক ব্রাঞ্চের ইরিটেশনের কারণে, বুঝতে পারছো? তো এই কারণে কি হবে ওই বুকে, হ্যাঁ বলো, হ্যাঁ আরিফিন বলতেছো, হ্যাঁ বলো। ও ভেগাস নার্ভ কি ভাই, এই জিনিসটা জানার জন্য আমার মনে হয় তুমি গত ক্লাসটা দেখে নিও। তুমি কি মনে হয় আগের ক্লাসে ছিলা না? মনে হয় আগের ক্লাসটা দেখে নিবা ভাই, অবভিয়াসলি দেখে নিবা। হ্যাঁ অবভিয়াসলি আগের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভেগাস নার্ভ, গ্লসো, এগুলো নার্ভ হইলো ভাই, এগুলো হলো ক্রেনিয়াল নার্ভ, করোটিক স্নায়ু। তোমরা কি ছোটবেলায় পড়ছিলা 12 জোড়া করোটিক স্নায়ু থাকে, 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে, পড়ছিলা? হ্যাঁ 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 12 জোড়া যে করোটিক পড়ছো ওর মধ্যে 10 নাম্বার জোড়া হইলো ভেগাস নার্ভ। কথা বুঝতে পারছো? ভেগাস নার্ভ হলো 10th ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ হইলো 10 নাম্বার করোটিক স্নায়ু। কথা বুঝতে পারছো? তো এই 10 নাম্বার করোটিক স্নায়ু, হ্যাঁ 10 নাম্বার করোটিক স্নায়ুর 4টা ব্রাঞ্চ আছে। একটা হলো ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, একটা হলো কার্ডিয়াক ব্রাঞ্চ। মানে 10 নাম্বার করোটিক স্নায়ু বেসিক্যালি কই যায়? হৃৎপিণ্ডে যায়, ফুসফুসে যায়, ষড়যন্ত্রে যায়, আর পাকস্থলীতে যায়। পাকস্থলীতে ভেগাস নার্ভ হলো খাবারের যে ক্ষুধার সংকেত, এটা হলো ব্রেইনে নিয়ে যায়, কারণ পাকস্থলী খালি থাকলে। ল্যারিংসের যে ভেগাস নার্ভ এটা হলো ওই যে সাউন্ড প্রোডাকশনে হেল্প করে, প্লাস ইরিটেটেড হইলে কাশি মারে, ল্যারিংসের ভেগাস নার্ভ। হৃৎপিণ্ডের ভেগাস নার্ভের কাহিনী আমি গত ক্লাসে আলোচনা করছি, ফুসফুসেরটা আমি করব শ্বসন চ্যাপ্টারে। তো যাই হোক, এখন কথা হলো যে ভেগাস নার্ভের এই ব্রাঞ্চটা ইরিটেশনের কারণে এইটাও ইরিটেশন হইতে পারে, তখন কাশি হইতে পারে। বুকে শোষ শব্দ কেন হয়? কারণ কি বলতো? শ্বাস প্রশ্বাস বাইরে যায় না ভাইয়া, শ্বাসকষ্ট হইতেছে, তখন কি শ্বাস প্রশ্বাস বাইরে যাইব না? হ্যাঁ, তো এই কারণে বুকে শোষ শব্দ হইতে পারে। এরপর আসো ঝিমঝিম করে চেতনা লোভ বা লস অফ কনসাসনেস আসলে কি বুঝবা? হার্ট অ্যাটাক বুঝবা। আর যদি আসে হুদা ঝিমঝিম করে মাথা ঝুলা যায়, তখন কি বুঝবা? অ্যানজাইনা পেক্টোরিস বুঝবা। বমি বমি ভাব ভাই, নজিয়া, ভমিটিং, এগুলো আমরা পড়ছি, ঘুমের মধ্যেও হইতে পারে। হ্যাঁ আচ্ছা, ইউজুয়াল টাইম অফ অ্যাটাক হলো শেষ রাত থেকে সকাল 8টা-9টা পর্যন্ত। এনি আইডিয়া কেন এই টাইমে অ্যাটাকটা বেশি হয়? আচ্ছা, এটার কারণ হইলো ভাইয়া, তোমরা কি জানো ঘুমের জন্য সবচেয়ে আইডিয়াল টাইম কোনটা? আইডিয়াল টাইম রাত 9টা থেকে রাত 4টা হয়ে গেছে। অ্যাবসলিউটলি রাত 9টা থেকে রাত 4টা। কেন ভাইয়া বলো তো? কারণ রাত 4টার পর থেকে, বুঝতে পারছো, রাত 4টা কি শেষ রাত না ভাইয়া? হ্যাঁ, রাত 4টার পর থেকে ভাইয়া কর্টিসল হরমোন নিঃসরণ বাইরে যায় মানুষের বডিতে। কর্টিসল হরমোন কি হরমোন মনে আছে? কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড কি হরমোন? স্ট্রেস হরমোন না? হ্যাঁ, মানবদেহের স্ট্রেস হরমোন বলে এটারে, মানবদেহের স্ট্রেস হরমোন বলে। কারণ কি বলো তো আপনার? এটার কারণ কি? কেন রাত 4টার পরে কর্টিসল হরমোন নিঃসরণ বাইরে যায়? কারণ ভাইয়া হইলো সকালবেলা উঠেই কিন্তু মানুষ কাজ করা শুরু করে, মনে আছে? সকালবেলা উঠেই দেখবা মানুষ কাজ করা শুরু করে, বুঝতে পারছো? তো ওই সময় হইলো মানুষ স্ট্রেস নেওয়ার জন্য ফিট থাকে। দেখবা মানুষ, তোমরা যারা দেখবা বিলিয়নিয়াররা যারা, তারা সবসময় দেখবা সকাল 4টা, 4:30, 3টা এই টাইমে ঘুম থেকে উঠে। কথা বুঝতে পারছো? অথচ আমরা যারা মুসলমান, তাদের কিন্তু ইসলামিক স্ক্রিপচারে বইলেই দেওয়া আছে যে তোমার এই হলো ঘুমের আইডিয়াল টাইম, অথচ আমরাই ফলো করি না। অথচ এটা ফলো করে তোমার অন্যান্যরা হলো লাইফস্টাইল মেনটেন করে ফেলতেছে। কথা বুঝতে পারছো? সো তোমরা আজকে থেকে এটা ফলো করার ট্রাই করবা, বুঝতে পারছো? কারণ কি, সকাল 4টার সময় যখন দেখবা এমন একটা হেড স্টার্ট পাবা, কেউ যদি জীবনে উঠা থাকো দেখবা তুমি অন্যান্য মানুষের থেকে বিশাল বড় একটা হেড স্টার্ট পাবা, অনেক হেড স্টার্ট পাবা, দেখবা তোমার সময় অনেক বেশি। অ্যান্ড বিষয়টা হলো মানুষ হলো ওই সময় কাজ করার জন্য কি হয়, তোমার যে বডিটা এটা হলো স্ট্রেস নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে যায়। এই কারণে সকালে কর্টিসল হরমোন বেশি খরিত হয়। এখন কথা হইলো, কেউ যদি এই সময় কারো যদি এমনিতেই হার্টে প্রবলেম বেশি থাকে, তার উপর দিয়ে ধরো সকালে আরও কর্টিসল হরমোন ক্ষরণ বেশি হইলো, তখন কি ভাইয়া এমআই হওয়ার চান্সেস বেশি থাকে না? কারণ স্ট্রেস হরমোন সকালেই খরিত হয়। কথা বুঝতে পারছো? সকাল থেকে শুরু করে রাত 4টা থেকে শুরু করে হলো 9টা, 8টা, 9টা পর্যন্ত কর্টিসল হরমোন অনেক বেশি থাকে, কারণ ওই সময় মানুষ স্ট্রেস নিতে পারে বেশি। দেখবা মানুষ যত এক্সারসাইজ করতে বলে, দেখবা সবসময় সকালে করতে বলে, কারণ ওই সময় হলো স্ট্রেস নেওয়ার ক্ষমতা বেশি থাকে। এই সবাই বুঝতে পারছো এটা কেন এই টাইমে বেশি হয়? কারণ স্ট্রেস হরমোন এই টাইমে বেশি খরিত হয়।
আরেফিন বুঝতে পারছো? জি ভাইয়া। বলো। হ্যাঁ বুঝতে পারছি ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ বলো সাদ বলো। কয়টা পর্যন্ত বলবেন আজকে? এই যে এটা পড়াই শেষ করে দিমু। এই যে ট্রিটমেন্ট আসো, ট্রিটমেন্টে আসো, ট্রিটমেন্ট একটু পড়াই। ট্রিটমেন্ট হলো হ্যাঁ নাইট্রোগ্লিসারাইন, এটা তো জানোই। হ্যাঁ আরেকটা হলো ভাই থ্রম্বোলাইটিক থেরাপি। আচ্ছা এটা হ্যাঁ অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল এগুলো হলো ভাই অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, এগুলো মনে রাখবা। দেখো আমি একটু মনে রাখাই দিই। অ্যাসপিরিন তো জানবো, এটা হলো এনএসএইড। এনএসএইড মানে কি বলো তো? নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। হ্যাঁ মানে বিষয়টা হলো এটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি, আবার এটা অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে কি বলো তো? এটা জানি না রাখো। পেইন কিলার, পেইন কিলারে অ্যানালজেসিক বলে। কথা বুঝতে পারছো? আচ্ছা আরেকটা ফাংশন আছে এটার অ্যান্টিপ্লাটিলেট। এটা মনে হয় ভাই আমি আলোচনা করছিলাম, মনে আছে তোমাদের? ডেঙ্গু পেশেন্টে হ্যাঁ অ্যাসপিরিন দেওয়া যাবে না। ডেঙ্গু পেশেন্টদের অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ কি বলো? এটা অ্যান্টিপ্লাটিলেট। ডেঙ্গু পেশেন্টদের এমনিই প্লাটিলেট কম, তার উপরে যদি অ্যাসপিরিন দাও তাহলে তোর অ্যান্টিপ্লাটিলেট ফাংশন করে প্লাটিলেট যা আছে ওগুলোরও মাইরা ফেলবে। আমার কথা বুঝতে পারছো? কেন ডেঙ্গু পেশেন্টের প্লাটিলেট মানে অ্যাসপিরিন দেয় না? কারণ এটা অ্যান্টিপ্লাটিলেট। ঠিক আছে, এখন কথা হইলো এই জায়গার এই অ্যাসপিরিনের দুইটা ফাংশন আছে। হার্ট অ্যাটাক কিসের কারণে হয় ভাইয়া দেখো তো একটু। এইখানে একটা কারণ কি থ্রম্বোসাইথেমিয়া ছিল কিনা? হ্যাঁ ছিল। তাহলে তোমার এমন একটা ড্রাগ দিতে হবে দেখো থ্রম্বোসাইথেমিয়া কি প্লাটিলেট বেশি আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার এমন একটা ড্রাগ দিতে হইব যেটা নাকি প্লাটিলেটরে কি করবে, ইনহিবিট করবে, বাধা দিবে। কমায় দিবে। হ্যাঁ তাহলে সেই ড্রাগটা কি? এই যে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন তুমি ডেঙ্গুতে দিবা না, দিবা কই? হার্ট অ্যাটাকে দিবা। কারণ কি হার্ট অ্যাটাকের একটা কজ কি? থ্রম্বোসাইথেমিয়া না? থ্রম্বোসাইথেমিয়া। হ্যাঁ থ্রম্বোসাইথেমিয়া, প্লাটিলেট বেশি। আবার আমরা জানি হার্ট অ্যাটাকে কি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস কি প্লাটিলেট প্লাগ হয় না? হ্যাঁ প্লাগ তৈরি হয়। যদি তোমার প্লাটিলেটই বাধাপ্রাপ্ত হইতো তাহলে কি এই প্লাগটা তৈরি হইতো না? তখন আর হতো না। হইতো না। তাহলে প্লাটিলেটের বাধা দেওয়ার মেডিসিন কি? অ্যাসপিরিন। কথা বুঝতে পারছো? অ্যাসপিরিন। অ্যাসপিরিন হলো প্লাটিলেটের হ্যাঁ অ্যান্টিপ্লাটিলেট। তাহলে এটারে তুমি হইলো ইউজ করতে পারবা। আচ্ছা প্যারাসিটামল আর অ্যাসপিরিনের মধ্যে পার্থক্য কি বলো তো? যেমন অ্যান্টিপ্লাটিলেট না। হ্যাঁ প্যারাসিটামল আর অ্যাসপিরিন দুইটার মধ্যে পার্থক্য হইলো, দুইটার মধ্যে মিল হইলো দুইজনই এনএসএইড। দুইজনই এনএসএইড। এনএসএইড মানে কি ভাই? পার্থক্য হলো একটা ভ্যাকসিনকো বানায়, ভ্যাকসিনকো বানায় না। হ্যাঁ এই মিয়া কি কও, অ্যাসপিরিন বেক্সিমকো বলে বানায় না? ইকোস্প্রিন খাস নাই জীবনে? হ্যাঁ দেখ, হ্যাঁ এবার আসে এই দেখ এনএসএইড। এনএসএইড দুইটাই এনএসএইড। কথা বুঝতে পারছো? এখন আসো তোমার প্যারাসিটামল কি জানো? অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে কি ভাইয়া বলো তো? অ্যানালিসিস মানে পেইনকিলার। অ্যানালজেসিক মানে পেইনকিলার। অ্যাসপিরিন অ্যানালজেসিক ওকে, কিন্তু প্যারাসিটামল অ্যান্টিপ্লাটিলেট না, এটার অ্যান্টিপ্লাটিলেট নাই, কিন্তু অ্যাসপিরিনের অ্যান্টিপ্লাটিলেট ফাংশন আছে। কোনটা খেলে নেশা হয়? অ্যাসপিরিন কি প্যারাসিটামল? হ্যাঁ তুমি খাও, ফেন্সিডিল খাও, তাহলে ভালো হবে তোমার জন্য। আচ্ছা তারপর আসো, এরপর আসো তুমি হলো এটা আসো ক্লপিডোগ্রেল। ভাই আমি একটু বলি ক্লপিডোগ্রেল জিনিসটা কি। এই জায়গায় পি আছে না ভাই? পি দিয়া মনে রাখবে এটা প্লাটিলেটরে ইনহিবিট করে। কথা বুঝতে পারছো? পি দিয়া মনে রাখবে এটা প্লাটিলেটরে ইনহিবিট করে। এই মানে ক্লটিং, দেখো ক্ল দিয়া বোঝায় ক্লটিং, পি দিয়া মনে হয় হলো প্লাটিলেট। তার মানে প্লাটিলেটের যে ক্লটিং প্রসেস এরপরে কি আছে? আই আছে না? হ্যাঁ আই দিয়া মনে রাখবা কি? ইনহিবিশন। তাহলে বুঝতে পারছো ক্লটিং প্লাটিলেট ইনহিবিশন মানে প্লাটিলেটে ইনহিবিশন করে। ডগ্রেল বাদ দাও, তুমি ক্লপি মনে রাখবা যে ক্লপি হইলো কি করে? তোমার এই প্লাটিলেটকে ইনহিবিট করে। এটা মনে রাখবা এই মেডিসিন কি করে। স্ট্রেপ্টোকাইনেজ ভাইয়া এটা কি করে বলো তো? স্ট্রেপ্টোকাইনেজ কি করে? স্ট্রেপ্টোকাইনেজের একটা কাজ হইলো না, স্ট্রেপ্টোকাইনেজ হইলো স্ট্রেপ্টোকক্কাস থেকে পাওয়া যায় একটা, স্ট্রেপ্টোকক্কাস থেকে একটা কেমিক্যাল পাওয়া যায় যেটার নাম হলো স্ট্রেপ্টোকাইনেজ। এই স্ট্রেপ্টোকাইনেজ কি করে জানো? এই কাজটা করে। দেখো তো এই কাজটা কে করে আর মনে আছে? প্লাজমিনোজেনরে প্লাজমিনে কনভার্ট করে। মনে আছে এটা কাজ কে করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এই কাজটা করে না? জি জি। তো স্ট্রেপ্টোকাইনেজও সেম কাজটা করে। স্ট্রেপ্টোকাইনেজ হলো স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় এমন একটা কেমিক্যাল যেটা নাকি প্লাজমিনোজেনরে প্লাজমিনে কনভার্ট করে। প্লাজমিন কি করে বলো তো? হাইড্রোলাইসিস হবে, হাইড্রোলাইসিস করবে। এই মিয়া হাইড্রোলাইসিস না, ফিব্রিনোলাইসিস করে। ফিব্রিনোলাইসিস। হ্যাঁ হ্যাঁ ফিব্রিনোলাইসিস করে। ফিব্রিনোলাইসিস মানে কি? এই যে তোমার যে ক্লটটা আছে ক্লটটারে কি করবে? গলায় দিব, তাই না? এই যে ব্লাড ভেসেলের মধ্যে এই যে ক্লটটা আছে এই ক্লটটারে এই প্লাজমিন কি করবে? ক্লট আর প্লাজমিন আসবে এটার উপরে ক্রিয়া করবে, ক্লটটারে নষ্ট করে দিবে।
কথা বুঝতে পারছো? So, আমাদের কাজ তো ভাইয়া ক্লট নষ্ট করাই, যাতে এই ক্লটটা ক্লিয়ার হয় আর এন যা ব্লাড ফ্লো রিস্টোর হয়। তাহলে স্ট্রেপ্টোকাইনেজ হলো এই কাজটা করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো টিপিএ। দেখো টিপিএও কিন্তু সেম কাজ করে। টিপিএ কি করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করে? প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে। আর প্লাজমিন কি করে বলো? ক্লট গলায় দেয়। হ্যাঁ, ক্লট গলায় দেয়। এই হলো ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে আমি আগে ওইগুলো পড়াইছি, তোমরা চাইলে এগুলো দেখা নিতে পারো, ঠিক আছে? এনে ক্লট আছে, প্লাজমিন আছে, এটার উপরে ক্রিয়া করে ক্লট গলায় দেয়। টিপিএ কোন জায়গা থেকে রিলিজ হয় বলো তো? হেলদি এন্ডোথেলিয়াল থেকে রিলিজ হয়। হেলদি যখন একটা এন্ডোথেলিয়াল সেল রিপেয়ার হয়ে হেলদি হয়ে যায়, তখন এটা থেকে টিস্যু প্লাজমিনোজেন রিলিজ হয়। তো ক্লটিংয়ের মধ্যে আমরা পড়ছি না, ড্যামেজ হওয়ার কারণে এনে ক্লট হয়েছিল, রাইট? তারপরে মনে আছে এই প্লাটিলেট কি ক্ষরণ করছিল? প্লাটিলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করছিল, মনে আছে? এই গ্রোথ ফ্যাক্টরগুলো কি করছিল? এন্ডোথেলিয়াল সেলগুলোরে রিপেয়ার করে হেলদি বানায় ফেলছিল। এই হেলদি এন্ডোথেলিয়াল টিপিএ রিলিজ করছে। টিপিএ রিলিজ করার পরে এই ক্লটটারে গলায় ফেলছে। কারণ কি? এখন তোমার এন্ডোথেলিয়াল হেলদি হয়ে গেছে, তো তোমার এখানে ক্লটটা তার দরকার নাই। সো তুমি এখন টিপিএ দিবা, টিপিএ দিয়া হইলো এই ক্লটটারে গলাবা। বাই দা ওয়ে, এই টিপিএর ব্র্যান্ড নেম হইলো কি জানো? এলটি প্লেস। এটা হলো ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম মানে কি বলো? প্যারাসিটামল হলো জেনেরিক নেম, মানে ওষুধের আসল নাম। ব্র্যান্ড নেম হইলো নাপা, ঠিক আছে? ব্র্যান্ড নেম হলো নাপা, এস, এগুলো হলো ব্র্যান্ড নেম। প্যারাসিটামল হলো জেনেরিক নেম। তেমনি ভাই টিপিএ এই এলটি প্লেস নামের হইলো দোকানে বিক্রি হয়, কথা বুঝতে পারছো? না, এই প্যারাসিটামল যেমন নাপা নামে বিক্রি হয়, এই টিপিএ হলো এলটি প্লেস নামে বিক্রি হয়, কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তবে দেখো এই যে জিনিসগুলো তুমি দিছো একসাথে সবগুলা কি করে বলো তো? থ্রম্বোসিসরে প্রিভেন্ট করে না। দেখো তো ভাই একটা জিনিস খেয়াল করো, ও অ্যান্টিপ্লাটিলেট করতেছে, ও আরও ক্লপিডোক্রেল আর হলো স্ট্রেপ্টোকাইনেস কি করতেছে? যেই ক্লট আছে ওইটারে কি করছে? গলায় দিতেছে না ভাইয়া, বলো তো? থ্রম্বোসিস বা ক্লট যেটা আছে, হ্যাঁ, থ্রম্বোসিস বা ক্লট যেটা আছে এটারে গলায় দিতেছে। টিপিও সেম কাজ করতেছে। তাহলে এইগুলা একসাথে দেওয়া এটারে কি বলে বলো তো? থ্রম্বোলাইটিক থেরাপি। থ্রম্বোসিস মানে কি বলো তো? থ্রম্বোসিস মানে কি? ক্লটিং। হ্যাঁ, রক্ত জমাট বাঁধারই বলে থ্রম্বোসিস। এই যে রক্ত জমাট বাঁধছে এটারই বলে থ্রম্বোসিস। এখন তুমি এই থ্রম্বোসিসরে লাইসিস করে ফেললা। লাইসিস মানে কি বলো? ধ্বংস। তো থ্রম্বোসিসরে লাইসিস করে ফেললা, এটারে বলে থ্রম্বোলাইসিস। থ্রম্বোলাইসিস ভাইয়া তুমি যেই সব মেডিসিন দিয়া করবা ওইটারে বলে কি? থ্রম্বোলাইটিক থেরাপি। আমার কথা বুঝতে পারছো? দেখো কি কি মেডিসিন দিয়া করবো? অ্যাসপিরিন, এটা অ্যান্টিপ্লাটিলেট, থ্রম্বোসিস হইতে দিব না। তারপরে ক্লপিডোক্রেল, ক্লো দিয়া ক্লটিং, পি দিয়া প্লাটিলেট, আই দিয়া ইনিবেশন। ক্লপিডোক্রেল অ্যান্টিপ্লাটিলেট, ইনিবেশন করতে দেয় না। স্ট্রেপ্টোকাইনাস প্লাজমিন তৈরি করে, যেটা নাকি ক্লট গলায় ফেলে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সেম কাজ করে, যেটা নাকি ক্লট গলায় ফেলে। তাহলে সবগুলা কি ভাই থ্রম্বোসিসরে প্রিভেন্ট করা হচ্ছে না? আচ্ছা, এরপর তুমি কিছু টেস্ট দিবা, অনেক টেস্ট দিবা যাতে ভালো টাকা খাইতে পারো, ঠিক আছে? অনেক টেস্ট দিবা, যেমন ইসিজি দিবা, ইকো দিবা, করোনারি এনজিওগ্রাম দিবা, এক্সরে দিবা, ঠিক আছে? এগুলো টেস্ট দিবা। হ্যাঁ, তারপরে হইলো ভাইয়া যদি তোমার হার্ট অ্যাটাকটা ঠিক করতে হয় তাহলে কিছু সার্জারি করা যাইতে পারে। হার্ট অ্যাটাকটা কিসের কারণে হয় ভাইয়া? ওই করোনারি আর্টারিতে ব্লকের কারণে হয় না? হ্যাঁ হ্যাঁ। তো তুমি কি করতে পারো? তুই করোনারি আর্টারি যে ব্লক হয়েছে এই করোনারি আর্টারি ব্লকটা ঠিক করতে পারো, রিপেয়ার করতে পারো। এটার বলে এনজিওপ্লাস্টি। এনজিও মানে কি বলো তো ভাই? এনজিও মানে কি? ব্লাড ভেসেল না? হ্যাঁ, এনজিও মানে ভেসেল। এই ক্ষেত্রে কি বুঝবা? ব্লাড ভেসেল। প্লাস্টি মানে কি বলো তো? প্লাস্টার করা। প্লাস্টার মানে কি বলো তো? রিপেয়ার করা। মনে রাখবা, যেই সব সার্জারি দিয়ে কোনো একটা স্ট্রাকচার রিপেয়ার করা হয় ওই সব সার্জারি কি বলে জানো? প্লাস্টি বলে, কথা বুঝতে পারছো? তাহলে এনজিওপ্লাস্টি মানে কি জানো? ব্লাড ভেসেলে ওই যে তোমার কি হয়েছে, রক্ত জমাট বাইদা শক্ত হয়ে গেছে না, ওই রক্ত জমাটটা খোলায় ফেলা, সার্জারির মাধ্যমে রিপেয়ার করা। এইগুলো এনজিওপ্লাস্টি কিভাবে করা হয় এটা দেখাবো। অথবা তুমি ভাইয়া যদি অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মানে ব্লাড ভেসেল রিপেয়ার করা সম্ভব না, তখন তোমার বুক কাইটা ওপেন হার্ট কইরা বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারি মানে কি জানো? আমি একটু বলি বাইপাস মানে কি। ধরো এটা একটা ব্লাড ভেসেল, জাস্ট একটু বলি। হ্যাঁ, ধরো এটা একটা ব্লাড ভেসেল যেটার মধ্যে হইলো কি হয়েছে জানো? ব্লক হয়েছে। ধরো এটা একটা ব্লাড ভেসেল যেটার মধ্যে ব্লক হয়েছে। ধরো এই জায়গায় ব্লকটা হয়েছে, পুরা ব্লক, এমন খারাপ অবস্থা, পুরা ব্লক। এটা এনজিওপ্লাস্টি কইরাও রিপেয়ার করতে পারবা না, এমন বাজে অবস্থা। আচ্ছা, এখন তুমি কি করবা বলো তো? এই ব্লাড ফ্লোটা কেমনে রিস্টোর করা যায় বলো তো?
অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করব। এই তো গুড। এখানে কি করবা জানো, এই জায়গায় তুমি এখান থেকে একটু অল্প একটু কাইটা, এখানে একটু অল্প একটু কাইটা এই জায়গায় আরেকটা রক্তনালী বসাই দিবা, আরেকটা রক্তনালী এই জায়গায় বসাই দিবা। তখন কি হইব বলো তো, রক্ত এই জায়গা দিয়ে আসবো, আইসা এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকে এন দিয়ে বাইরে যাব। তখন কি এই ব্লক থাকুক আর না থাকুক আমার কিছু আসে যায় না। এটারই বলে বাইপাস, বুঝতে পারছো? এটারই বলে বাইপাস। সড়কের মধ্যে দেখবা অনেক সময় বাইপাস সড়ক বলে, মনে আছে? যেসব সড়কে জ্যাম বেশি হয় ওইসব সড়কে অল্টারনেটিভ একটা পাথ থাকে, এটারই বলে বাইপাস। কথা বুঝতে পারছো? মানে এটারে বাইপাস কইরা অন্য দিক দিয়ে চলে যাওয়া। সো এরকম বাইপাস সার্জারি তুমি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা নেক্সট ক্লাসে হার্ট ফেলিওর নিয়ে পড়বো, ঠিক আছে?